I'm ready. হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা শোনা যায়? লায়ন কাস্টমার গিয়াস ম্যাডাম, পরিচালক বিসিএস কনফিডেন্স অনলাইন ব্রাঞ্চে। আমি ডক্টর সাইফ রহমান, মেন্টর বিসিএস কনফিডেন্স ব্রাঞ্চ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ডক্টর সুময় আপু। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমরা একটু দ্রুত পড়বো, কারণ আমাদের 7টার সময় ক্লাস আছে। এই জন্য আমরা আর মেডিসিন ক্লাসটা পড়বো। মেডিসিন জানেন সিলেবাসটা অনেক বেশি এবং আমাদের অনেক পড়তে হয়। এই জন্য আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা হিমাটোলজি পার্ট পড়বো, মেডিসিনে হিমাটোলজি, এবং যতদূর পারি আজকে প্রায় শেষের দিকে চলে যেতে পারি। আর যদি রিমেনিং পার্ট থাকবে তাহলে নেক্সট মেডিসিন ক্লাসে আমরা রিমেনিং পার্ট প্লাস সিভিএস সিস্টেম স্টার্ট করব। সো আমরা এখন ইনশাল্লাহ এখন ক্লাস শুরু করব। নামাজের বিরতি থাকবে, আমি 5টা 30-এর সময় নামাজের বিরতি দেবো। 5টা 30-এ। তাহলে হেমাটোলজি পার্ট আমরা আজকে শুরু করছি। বোর্ড কি ক্লিয়ার আসে? বোর্ড কি ক্লিয়ার দেখা যায়? একটু আমাকে বলেন বোর্ড ক্লিয়ার আছে কিনা। বোর্ড ক্লিয়ার দেখা যায়? তামান্না আপু, সিনথিয়া আপু। বোর্ড ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। পাশের স্লাইড কি দেখা যায়? দাঁড়ান। লাইট অফ করে দেবো, দাঁড়ান। দেখেন এবার আমরা বলবেন আমাকে বোর্ড ক্লিয়ার আসে কিনা। এবার কি বোর্ড ক্লিয়ার দেখেন তো? তামান্না আপু, সিনথিয়া আপু, একটু বলেন আমাকে বোর্ড ক্লিয়ার কিনা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের বোর্ড ক্লিয়ার এখন আসছে। তাহলে আমরা শুরু করতে থাকি। আমরা লাস্ট ক্লাসে আমরা এনিমিয়া পার্ট একটু শুরু করছিলাম, তারপর আমাদের ক্লাস শেষ হয়ে গেছিল। আমরা সেই পার্টে যাব। এখন আমরা যে পার্টটা পড়ছি এটা হচ্ছে আপনার রেড সেলফ অ্যাপিয়ারেন্স যেখানে আসে, সেইভাবে কি কি ধরনের ডায়াগনোসিস থাকে, কি কি ডিজিজ হতে পারে সেটা পড়ে। এইটা ইনফিনিটি 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 স্টার। এটা এটা এফসিবিএস রেসিডেন্সি বলেন আর বিসিএস বলেন, সব জায়গায় আসবে। বিসিএস এর লাস্ট 39 বিসিএস এ এখান থেকে কোশ্চেন করছিল। 39 বিসিএস এর কোশ্চেন এখান থেকে আসছে, জাস্ট এখান থেকে। তাহলে বুঝতে পারছেন এটা খুবই খুবই ভালো করে পড়বেন, খুবই ভালো করে পড়বেন। তাহলে প্রথম দেখি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়ার ক্ষেত্রে আমরা পাই আয়রন ডেফিসিয়েন্সি, থ্যালাসেমিয়া, সিডোপ্লাস্টিক। এটা আমরা জানি। ম্যাক্রোসাইটিসের মধ্যে আমরা ভিটামিন বি 12 এবং ফোলেট ডেফিসিয়েন্সি, লিভার ডিস, অ্যালকোহল, হাইপোথাইরিজম, মাইলোডিসপ্লাস্টিক এবং কিছু ড্রাগসের কারণে। টার্গেট সেল যেটা বলি আমরা, সেন্ট্রাল এরিয়া একটা ডট থাকে, দেন পেল এরিয়া, সেন্ট্রাল এরিয়া হিমোগ্লোবিনাইজেশন থাকে। এবং টার্গেট সেল মেইনলি আমাদের পরীক্ষা আসে টার্গেট সেল কোথায় পাওয়া যায়, লিভার ডিজ, থ্যালাসেমিয়া এবং পোস্ট স্প্লেনেক্টমি এবং হিমোগ্লোবিন সি ডিজিজের ক্ষেত্রে পেয়ে থাকি। স্পোরোসাইটস যেটা আছে তার এরিয়াটা ডেন্স সেল থাকবে, কোনো সেন্ট্রাল কোনো প্যালোড থাকবে না। আমি প্রত্যেকটা ছবি আপনাদেরকে দেখাবো, তখন বুঝতে পারবেন। এই স্পোরোসাইটস সাধারণত অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, হেরিডিটি এবং পোস্ট স্প্লেনেক্টমিতে পাওয়া যায়। রেড সেল ফ্র্যাগমেন্টস গুলো পাওয়া যায় যখন আমাদের বডিতে ইন্টারভাস্কুলার হিমোলাইসিস হয়, এবং এটা সবচেয়ে বেশি হয়ে থাকে একটা ডিআইসির মধ্যে হয়ে থাকে। তারপরে হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোমের হতে পারে, অথবা থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা ক্ষেত্রেও হতে পারে। এছাড়া আমাদের রেড সেল নিউক্লিয়াস যেটা নর্মোপ্লাস্ট, এটাও ইম্পর্টেন্ট। নিউক্লিয়েটেড রেড সেল, এটা আমরা ছবিতে দেখাবো। হাওয়েল জলি বডি, এটা খুব কমন পরীক্ষা আসে। এটা হাইপো স্প্লেনিজমে পাওয়া যায়, পোস্ট স্প্লেনেক্টমিতেও পাওয়া যায়। তারপরে পলিক্রোমাসিয়া, যেটাকে আমরা পলিক্রোমাসিয়া বলতে ইয়ং রেড সেল, দ্যাট মিনস রেটিকুলোসাইটস যেটা, সেখানে এটা পাওয়া যায়। যেমন হিমোলাইসিস, অ্যাকিউট হিমোরেজ, এটা ক্ষেত্রে পাওয়া যায়। ইনক্রিজ রেড সেল টার্নওভার ক্ষেত্রে পাওয়া যায়। এবং বেজোফিলিক স্টিপিং, যেটাকে আমরা বলি অ্যাবনর্মাল রাইবোজোমাল আরএনএ অ্যাপিয়ারেন্স হবে, যেটাকে ছবির মধ্যে ব্লু ডট হিসেবে আমি দেখাবো, ব্লু ডট হিসেবে দেখতে পাবেন। সো দিস চার্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এনি টাইপস অফ এন্ট্রান্স এক্সাম ইনক্লুডিং বিসিএস।
কেউ না বুঝতে পারলে বলবেন, আমি বারবার করে বুঝাই দেবো। এত সময় যেগুলো কথা বললাম এইটার ছবি একটু দেখাই দিই, আপনার সাইড বোর্ডেও দেখতে পারবেন। মাইক্রোসাইটিক হাইপোগন অ্যানিমিয়ার ক্ষেত্রে এরকম দেখি আমরা, এটা ম্যাক্রোসাইটোসের ক্ষেত্রে দেখি দিস ইজ দ্য টার্গেট সেল, ওকে, দ্য সেন্ট্রাল ডট, দেন পেরিফেরাল পার্ট, দেন আদার পার্ট, ওকে, দিস ইজ আওয়ার টার্গেট সেল স্পোরোসাইটস। দিস ইজ আওয়ার স্পোরোসাইটস, গোলাকার শেপ থাকে, দিস ইজ দ্য স্পোরোসাইটস। এবং এইটা যেটা দেখছি রেড সেল ফ্রাগমেন্টস, এইগুলো হচ্ছে রেড সেল ফ্রাগমেন্ট। রেড সেল ফ্রাগমেন্ট হলে এরকম স্ট্রাকচার গুলো পাওয়া যায়। নিউক্লিয়েটেড রেড সেল যেটা আমি একটু আগে দেখছিলাম, এটা হচ্ছে দেখেন সেন্ট্রালি নিউক্লিয়েটেড সেল, এবং হাওয়েল জলি বডি, যেখানে এখানে ব্লু ডট থাকবে একটা, এটা পাওয়া যাবে। দেন আমাদের পলিক্রোমাশিয়া, যেখানে ইয়ং রেটিকুলোসাইট পাওয়া যায়, ইয়ং রেটিকুলোসাইট আপনি আস্তে আস্তে আসবে। এবং বেজিফুল স্ট্যাম্পিং যেটাকে আমরা বলছিলাম ব্লু ডট হিসেবে দেখাবো, এই ব্লু ডট যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে অ্যাবনর্মাল আরএনএ, ওকে, নর্মাল না, এরা সব হচ্ছে অ্যাবনর্মাল আরএনএ এর মধ্যে পাওয়া যাবে। এইটা হচ্ছে আপনার বেজিফুল স্ট্রিপিং বলা হয়। এই ফিগারগুলো দেখলে বাকিটুকু আপনার মনে থাকবে। কজেস এনিমিয়া, কজেস ইনফিনিটিস, এটা খুব ভালো করে পড়বেন, এটা খুব ইম্পর্টেন্ট। একটা ডিক্রিজ আর ইনইফেক্টিভ বোন ম্যারো প্রোডাকশনের কারণে, যেমন যেটা কি কোন কারণ হতে পারে, যদি আয়রন ভিটামিন বি টু বা ফোলেটের ডেফিসিয়েন্সি হয়ে থাকে, অথবা হাইপোপ্লাসিয়া, অথবা ম্যালিগনেন্ট সেল যদি হয়ে থাকে, অর্থাৎ সে যদি ম্যালিগনেন্সিতে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে, কার্সিনোমাতে, রেনাল ফেলার ক্ষেত্রে হয়ে থাকে, এবং তার ক্রনিক যদি এনিমিয়া ডিজিজ থাকে, অর্থাৎ দ্যাট মিনস ক্রনিক ডিসঅর্ডারের কারণে অনেক সময় এনিমিয়া হয়ে থাকে। এটা আজকে আমরা পড়বো নেক্সটে। আর নর্মাল ম্যারো প্রোডাকশন আছে, কিন্তু আমাদের ইনক্রিজ রিমুভাল অফ দ্য সেল, সেল রিমুভালের কারণে হতে পারে, যেমন ব্লাড লস হতে পারে, বডিতে হিমোলাইসিসের কারণে হতে পারে, অথবা হাইপার স্প্লিনিজমের কারণেও হতে থাকে, মানে স্প্লিন ফাংশন খুব বেশি মাত্রা হয়ে গেলে তখন এটা হয়। সো দিস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট কজেস অফ এনিমিয়া। এবার দেখেন নিউট্রোফিলিয়া, এগুলো এই যেটা বোর্ড আমরা দেখতে পাচ্ছি, এই কজগুলো সাধারণত এফসিবিএস রেসিডেন্সির ক্ষেত্রে সবচেয়ে বেশি দেওয়া থাকে। আপনার সেই জন্য পড়বেন, বিসিএস এর জন্য দিতে পারে, তবে আমার মনে হয় এই চার্টেতে বিসিএস এর দেওয়ার চান্স কম। তারপরে আপনার দেখে রাখতে পারেন, এখানে অনেকগুলো কজোলজি দিয়ে আছে, আমি পড়ে শেষ করতে গেলে আসলে ক্লাস শেষ হয়ে যাবে। এই জন্য আপনারা এটা ভালো করে দেখে রাখবেন, আমি আর এটার ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, শুধু আপনাদের জানার জন্য আমি এই চার্টটা দিয়ে দিছি। এখন দেখি যে নিউট্রোফিল যেটা বললাম, দিস ইজ দ্য নিউট্রোফিল, ফিগার অফ নিউট্রোফিল। এখানে অনেকগুলো লোব থাকে, 3 to 5 পর্যন্ত লোব থাকতে পারে। দিস ইজ দ্য ইওসিনোফিল, দিস ইজ দ্য ইওসিনোফিল, দিস ইজ দ্য বেজোফিল, এটা একটু আগে কথা বললাম, আজকে এটা নিয়ে অনেক কথাবার্তা হবে। দিস ইজ দ্য মনোসাইট, মনোসাইট এটা যখন ব্লাডের মধ্যে থাকে তখন আমরা তাকে বলছি মনোসাইট। এবং লাস্ট ওয়ান, দিস ইজ দ্য লিম্ফোসাইট, ওকে, দিস ইজ দ্য লিম্ফোসাইট। সো দিস ইজ দ্য ফিগার অফ অ্যাপিয়ারেন্স অফ ডাব্লিউবিসি। এখানে দেখেন অনেকগুলো ড্রাগস এর নাম দিয়ে আছে, যে সকল ড্রাগ গুলো হচ্ছে নিউট্রোপেনিয়া করে, নিউট্রোপেনিয়া। এটা এফসিবিএস রেসিডেন্সি হয়তো দিতে পারে, কিন্তু বিসিএস আসবে না, এটা শুধু আপনাদের জানার জন্য দেয়া। বিভিন্ন ড্রাগসের কারণে নিউট্রোপেনিয়া হয়ে থাকে, স্পেশালি আমরা যেটা হাইপারটেনসিভ ড্রাগ এবং অ্যান্টিথাইরয়েড ড্রাগ এগুলো খুব বেশি ইউজ করে থাকি। এই যে ইনফ্লামেটরি ড্রাগের মধ্যে সবচেয়ে বেশি আমরা ইউজ করে থাকি ন্যাপ্রোক্সেন, এই ন্যাপ্রোক্সেনের কারণে হয়ে থাকতে পারে। অ্যান্টি ডিপ্রেশন কিছু ড্রাগ আছে, যেটা অ্যামিটিপ্টাইলিন খুব কমনলি ইউজ করা হয়ে থাকে এটা করার জন্য। আর অনেক সময় অ্যান্টি কনভালসন কারণ দিয়ে থাকে। তবে অনেক সময় সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা সেফালোস্প্রিন গ্রুপটাকে অনেক বেশি ইউজ করি। সো এইটা কারণে অনেক সময় হয়ে থাকতে পারে, এটা আপনারা জানার জন্য। তাহলে এই সকল কারণে পেশেন্টের নিউট্রোপেনিয়া হয়ে থাকে। আমি কি খুব ফাস্ট পড়াচ্ছি স্যার? বোর্ড ক্লিয়ার না এখন তো ক্লিয়ার হওয়ার কথা, এখন ক্লিয়ার? ও, আপনারা দেখতে তো পারছেন, যদি বোর্ডে বুঝতে না পারেন পাশে যে স্লাইড আছে, নো স্যার, পাশে যে স্লাইড আছে না, ওইটার পরে চাপ দিও, হ্যাঁ, ওকে। যদি পাশে যেটা আছে ওইটার পর ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন স্লাইডটা ক্লিয়ার আসবে। আর আমি শুধু মার্ক করে দিচ্ছি, মুখে তো অলরেডি বলে দিচ্ছি, ওইটা দেখলে হবে। আর আমি এইভাবে কি ফাস্ট পড়াবো নাকি আরো স্লো যাব, একটু বলবেন, কারণ আমি অনেক পড়াতে চাই, এটা হচ্ছে আসল কথা। কন্টিনিউ করবো, তামান্না আপু, সায়দা আপু, সিনথিয়া আপু, এইভাবে? এনি প্রবলেম? জাস্ট নো লিখলে বুঝতে পারবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
তাহলে এইটা হচ্ছে আমাদের ড্রাগস রিলেটেড বললাম। কজেস অফ প্যানসাইটোপেনিয়া, এটা ইনফিনিটি স্টার, এটা এফসিপিএস রিসেন্সি বিসিএস আপনি যেখানে বলেন বিসি, আমার কেন যেন মনে হয় বিসিএস এ যদি কজোলজি দেয় মানে নিউট্রোপিনিয়া নিউট্রোফিলিয়া এইসব যাই দিক না কেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্যানসাইটোপেনিয়া, আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়। এই জন্য এটা খুব ভালো করে পড়বেন। যেমন প্রথমে বোন মার ফেলার অ্যাপ্লাস্টিক এনিমিয়া, ইনশাল্লাহ আজকে ক্লাসে আমরা এটা নিয়ে ডিটেলস পড়বো। বোন মার ইনফিল্ট্রেশনের মধ্যে লিউকোমিয়া, মাইলোমা, লিম্ফোমা, কার্সিনোমা যেগুলো খুব কমনলি রিটেন পরীক্ষায় আসে আপনারা জানেন মেডিসিনে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে আজকে আমরা ক্লাসে যতটুক পারি আমরা আলোচনা করব। তার ইনইফেক্টিভ হিমোটোপয়েসিস যেমন মেগালোপ্লাস্টিক এনিমিয়া এবং এইডস এর কারণে হয়, অলরেডি আমরা এইডস এর পরে আমাদের ক্লাস হয়ে গেছে, একবার হয়তো হয়তো করছিলাম, আবার যদি নেক্সটে পারি ইমব্রায়োলজি সরি ইয়েতে পড়তে মাইক্রোবায়োলজিতে একবার ট্রাই করব। অলরেডি আমরা হয়তো মেডিসিনে অলরেডি পড়ে ফেলছি। আর পেরিফেরাল পুলিং বা ডিস্ট্রাকশন যেটা আছে যেমন পোর্টাল হাইপারটেনশন, ফেলটিস সিনড্রোম, আদার্স কেন হতে পারে, এটা হচ্ছে এসএলই কারণে হয়ে থাকে। সো অন্য আগে ওইটা পড়েন নাই পড়েন, এটা না পড়ে পরীক্ষা হলে যাবেন না, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেন অলরেডি ইনফিনিটিসটা দিয়েছে এনিমিয়া নন স্পেসিফিক স্পেসিফিক সিমটম, ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা এনিমিয়া পেশেন্ট আপনাকে কেমন লাইটনেস নেই, ব্রেথলেস বলতে হবে, টায়ার্ডনেস, প্রথমে যেটা বলে সে বলেই আসে টায়ার্ডনেস, লাইটনেস বা ব্রেথলেস খুব কম আসে। আর যদি বেশি হয় সেক্ষেত্রে বলে, তবে আমি একটা পেশেন্ট পাইছিলাম, সেই পেশেন্টের শুধুমাত্র ক্লডিকেশন ছিল, এইটাই, আর কোনো কিছুই ছিল না, এইগুলো কোনো সিমটম নয়, শুধু মাঝে মধ্যে এটা কমপ্লিকেশন বলতো, পরে বুঝতে পারি তার এনিমিয়া ডেভেলপ করে। এটা হচ্ছে নন স্পেস সিমটম, আর সাইনের মধ্যে এটা থাকতে পারে মিউকোসমিয়াম প্যালোস, টেকিপনিয়া, রেইজ জুগুলার ভেনাস প্রেসার, টেকিকার্ডিয়া, ফ্লো মারমার। তার মানে এই এনিমিয়া কারণে একটা মারমার পাওয়া যায়, সেই মারমার নাম হচ্ছে ফ্লো মারমার, যদিও মারমার নিয়ে আমরা সিবিএস এ পড়বো। ফ্লো মারমার পায় অ্যাঙ্কেল ইডিমা এবং পশ্চাৎ হাইপোটেনশন হয়ে থাকে। তাহলে পশ্চাৎ হাইপোটেনশন ইটসেলফ দ্য কজ অফ দ্য এনিমিয়া। ওকে, এটা অনেকগুলো ডিসঅর্ডার কারণে হয়ে থাকে, বাট ওইগুলো আমরা সিবিএস এ পড়বো। তবে এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এনিমিয়া কারণে এটাও হতে পারে। তাহলে এখন আমরা যেটা শুরু করবো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া যেটা হচ্ছে তার মেইন কারণ আয়রন লস হতে পারে, অথবা ফিজিওলজিক্যাল রিকোয়ারমেন্ট যদি বেশি হতে পারে। তার মানে দুইটা কারণ হতে পারে, একটা লস যদি বেশি হয় অথবা যদি আপনার ডিমান্ড যদি বেড়ে যায় সেক্ষেত্রে হতে পারে। তাহলে দেখি আমরা, এটা হচ্ছে এক্সপ্লানেশন যেটা বলতে পারি। সবচেয়ে গ্যাস্ট্রিক ব্লাড লস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিআইটি ব্লাড লস, এনি টাইপস অফ ডিসঅর্ডার কজেস দ্য জিআইটি ব্লাড লস, এবং এটা গ্যাস্ট্রিক কারণে হতে পারে, অকাল গ্যাস্ট্রিক অথবা কোলোরেক্টাল ম্যালিগনেসি, যেমন এনি টাইপস অফ ম্যালিগনেসি, কোলন ক্যান্সার হতে পারে, রেকটাল কার্সিনোমা হতে পারে, সিগময়েড কার্সিনোমা হতে পারে, দেন গ্যাস্ট্রাইটিস কেন হতে পারে, পেপটিক আলসার কেন হতে পারে, ইনফ্লামেটরি বাউল ডিসঅর্ডার, আলসার কোলাইটিস, ক্রনস ডিজিজ এই কারণে হতে পারে, ডায়াবেটিকুলাস হতে পারে, দেন পলিপস হতে পারে, অথবা এনজিওডিসপ্লাস্টিক লেশনও হতে পারে। সো দা অল দা কজোলজি অফ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া অলরেডি আমি এখানে মেনশন করে দিছি, এইগুলো আপনারা দেখবেন। ওকে, ওয়ার্ল্ড ওয়াইডে আসলে সবচেয়ে বেশি কেন আয়রন ডেফিসিয়েন্সি পাওয়া যায় আমাদের দেশে প্রেক্ষাপটে আমরা অলরেডি দেখছি। তবে সবচেয়ে বেশি দেখেন সারা ওয়ার্ল্ড ওয়াইড, আমার দেশ না, সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা হচ্ছে হুকম ইনফেস্টেশন, আর এটা হচ্ছে সিস্টোসোমিয়াসিস, এটা আমরা পড়বো আমরা মাইক্রোবায়োলজির এইগুলো নিয়ে ডিটেলস পড়বো। হুকম আর এটা সিস্টোসোমিয়াসিস এর কারণে জিআইটি ব্লাড লস সবচেয়ে বেশি হয়ে থাকে, এবং শুধু নট অনলি আওয়ার কান্ট্রি, হোল ওভার দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, তারপরে দেখেন গ্যাস্ট্রিকটা যে ব্লাড লস যেগুলো হয়, এটা কি কারণ হতে পারে, ক্রনিক ইউজ অফ অ্যাসপিরেশন, আর কি কারণ হতে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপিরেশন, মানে অ্যাসপিরিন ড্রাগ, যারা এক কথায় ক্রনিক ইউজ অফ অ্যাসপিরিন যে ড্রাগ এটা ব্যবহার করার কারণ হতে পারে, অথবা আরেকটা কোনটা সবচেয়ে কমনলি ইউজ হয়ে থাকে, কথা বলতে না বলতে আমরা সবচেয়ে বেশি মুড়ির মতো যে ওষুধটা খাই, এনএসআইডি, এই এনএসআইডি যারা অনেক বেশি খায় সেক্ষেত্রেও এই ব্লাড লস হয়ে থাকতে পারে। ওকে, আর কি কারণে, যেটা কারণে ইন্টেস্টিনাল ইরোশন হয় এবং ইম্পেয়ার প্লাটলেট ফাংশন, তার মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা এই এনএসআইডি আমাদের কি করে থাকে, প্লাটলেট ফাংশনটাকে ইম্পেয়ার করে দেবে। ওকে, একটা আমরা শুধু
মাত্র এটাকে ইনফেসিস দিই যে এনএসআইডি কারণে গ্যাস্ট্রিক ইরেশন হয়ে থাকে। কিন্তু এটা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ইম্পেয়ার প্লাটিলেট ফাংশন। প্লাটিলেটের যে নর্মাল ফাংশন আছে তাকে হ্যাম্পার করবে এনএসআইডি, যার কারণে কি হবে, ব্লিডিং এর চান্স বেড়ে যাবে। এখন আমরা দেখবো যে ফিজিওলজিক্যাল কজের কারণেও আমাদের এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, এবং ফিজিওলজিক্যাল কজ সবচেয়ে বেশি বাড়ে হচ্ছে প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে, অর্থাৎ মাদেরকে। তার মানে চাইল্ড বিয়ারিং এজের ক্ষেত্রে, তারপরে রেগুলার ব্লাড লস, প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিং। মাকে প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিং মানে হচ্ছে বাচ্চাকে খাবার পৌঁছানো, তাহলে এই খাবারটা মার শরীর থেকে হবে, আর মার শরীরে আয়রন দিয়ে বাচ্চা শরীরে হিমোগ্লোবিন তৈরি হবে এক কথা, তাহলে আলটিমেট মার শরীরে আয়রন ডেফিসিয়েন্সি ডেভেলপ শুরু করে দেবে। আরেকটা দেখেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে গ্যাস্ট্রিক অ্যাসিড আমাদের কি করবে। গ্যাস্ট্রিক অ্যাসিড শান্ত, দ্যাট মিনস এটা বোঝাতে চাইছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। খাবারের মধ্যে যে ফেরিক অ্যাসিড, ফেরিক ফর্মে আয়রনটা থাকে, তাকে ফেরাসে কনভার্ট করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ফেরাস ফর্ম হওয়ার পরে এটা আমাদের ব্লাডে ফেরাস ফর্মে ইউজুয়ালি অ্যাবজর্পশন হয়ে থাকে। এবং আরেকজন যে হেল্প করে সে হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এবং ফেরাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটার কারণে আমাদের বডিতে আয়রনটা অ্যাবজর্পশন হয়ে থাকে। তাহলে এখন এই সলিউবল যে ফেরাস স্টেট, এই ফেরাস স্টেট করতে গেলে আমার যার দরকার সে হচ্ছে HCl, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা গ্যাস্ট্রিক যে আদার্স যে অ্যাসিড বা বলতে পারেন এনজাইম যারা আছে, এটা যদি হ্যাম্পার হয় তাহলে ফেরিক ফর্ম আর ফেরাসে কনভার্ট হবে না। কে তৈরি হবে না? এটা যদি আমাদের স্টোমাক হয়, তাহলে স্টোমাকে খাবারের মধ্যে থাকে হচ্ছে ফেরিক ফর্মে। এখন এইটাকে ফেরাস ফর্মে যে কনভার্ট করবে, এই সে করবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড মেইনলি। এবং এই ফেরাস ফর্মে যখন আমাদের বডিতে অ্যাবজর্পশন হবে, তখন আরেকজন হেল্প করে থাকে ভিটামিন সি। এখন যদি আমরা এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডিটি হওয়ার জন্য আমরা যদি প্রোটন পাম্প ইনহিবিটর যদি ইউজ করতে থাকি, তাহলে আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণ স্টমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হয়ে যাবে, অ্যাবসেন্ট হয়ে যাবে। যদি এটা অ্যাবসেন্ট হতে থাকে, তাহলে খাবারের মধ্যে আয়রনটা ফেরিক ফর্ম থেকে ফেরাসে কনভার্ট হতে পারবে না। আর যদি এটা যদি আলটিমেট যদি এই ফেরিক ফর্মেই থাকে, তাহলে আমাদের বডি কি করতে পারবে না, এটাকে আর অ্যাবজর্পশন করতে পারবে না। অ্যাবজর্পশন করতে যদি না পারে, তাহলে আমাদের হোল বডিতে এই ফেরাস স্টেটের পরিমাণ কমে যাবে, কারণ বডিতে শুধুমাত্র ফেরাস ফর্মটাকে অ্যাবজর্পশন করে থাকে, ফেরিক ফর্মে না। তাহলে এইটা দেখেন, গ্যাস্ট্রিক অ্যাসিড রিকোয়ার্ড টু রিলিজ আয়রন ফ্রম দ্য ফুড, এটা হেল্প করে, হেল্পস টু কিপ দ্য আয়রন ইন দ্য সলিউবল ফেরাস ফর্ম, যেটা আমরা বললাম। অ্যাক্লোরোহাইড্রিয়া মানে আমি ড্রাগ নিলাম, আমি ওষুধ খেলাম, এল্ডারলি অথবা আদার্স কোন ড্রাগের কিন্তু, যেমন স্পেশালি প্রোটন পাম্প ইনহিবিটর। ওকে, আমি এই জন্য এটাকে মার্ক করলাম। এই প্রোটন পাম্প ইনহিবিটর কন্ট্রিবিউট টু দ্য ল্যাক অফ দ্য আয়রন অ্যাভেলেবল। ল্যাক অফ দ্য আয়রন, দেখছেন আমাদের বডিতে আয়রন অ্যাভেলেবলটা কি করবে, কমাই দেবে। কোথায়? ফ্রম দ্য ডায়েট, যে খাবারটা আমরা খাই অ্যাজ প্রিভিয়াস গ্যাস্ট্রিক অথবা কোনো গ্যাস্ট্রিক সার্জারির কারণে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হলো আমাদের সার্জারি, যেহেতু গ্যাস্ট্রিক্সের পরিমাণ কম, ডায়েটটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই ডায়েটে যে খাবারে যে আয়রনটা কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে? প্রোটন পাম্প ইনহিবিটর। এবং আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, বাংলাদেশে যদি প্রথম 10টা ড্রাগ যদি বিক্রি হয়, সবচেয়ে বেশি বিক্রি হয় প্রথম 10টা ড্রাগ, তার বললাম তার মধ্যে প্রথম 9টা ড্রাগই পাবেন 90%, অথবা প্রথম 9টা ড্রাগ এক কথায় সেটা ম্যাক্সিমাম প্রোটন পাম্প ইনহিবিটর। বুঝতে পারছি, 90% সেল, অথবা প্রথম 9টা, 10টার মধ্যে প্রথম 9টা পাবেন প্রোটন পাম্প ইনহিবিটর। তাহলে বোঝেন আমাদের শরীরের অবস্থা কেমন। হ্যাঁ, কানিজ ফাতেমা আপু, প্রথমে এমবিবিএস বিডিএস এ বিসিএস এর জন্য একই সিলেবাস, শুধুমাত্র জেনারেলের জন্য মেডিকেল পার্টে এমবিবিএস আলাদা সিলেবাস, বিডিএস এর আলাদা সিলেবাস। কারণ ভাই এটা তো নর্মালি বোঝা যায়, কারণ এমবিবিএস আমরা যা পড়ি, বিডিএস প্রথম দিকে পার্ট পড়বে অ্যানাটমি ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পার্ট ওদের আছে, সাথে ওদের অরাল ডেন্টাল অ্যানাটমি আছে, আলাদা সাবজেক্ট আছে। আর সেকেন্ড ফেজে যে ওরা আমাদেরই প্যাথোলজি মাইক্রোবায়োলজি এইগুলো পড়ে।
বাকি কমমেড বা ফরেন্সিক ওদের নাই, ওদের ওই স্টাইলে এসডিএম বলা হয়, এসডিএম আছে। তারপরে হচ্ছে আপনার ফার্মাকোলজি আছে, এই পর্যন্ত মেলে। তারপর ওদের ফেজ 3-তে গেলে মেডিসিন, সার্জারি, গাইনি, এই তিনটা ওদের ইয়েস পার্টে আছে। আর ফাইনাল যখন ওরা বিডিএস হয় তখন ওদের মেন অরোফেক্সিয়াল আর কি কি আছে, অর্থোডন্টিক্স আর কি কি যেন সাবজেক্ট আছে, এইগুলো আছে। কিন্তু মেইন কথা হচ্ছে 39 বিসিএস এর সময় বিডিএস এর জন্য আলাদা সিলেবাস দিয়ে আছে, তখন তাদেরকে ওই সিলেবাসটি ফলো করতে হবে। এমবিবিএস সিলেবাস ফলো করলে সে পরীক্ষার কোনো কোশ্চেনই পাবে না। আচ্ছা, তারপর আসি ম্যাল অ্যাবজর্পশনের কারণে আরেকটা হয় আয়রন অ্যাবজর্ব অ্যাক্টিভলি আমাদের আপার স্মল ইন্টেস্টাইন, এটা ইনফিনিটি স্টার, এটাকে মার্ক করেন। তাহলে আপার স্মল ইন্টেস্টাইনে আমাদের বডিতে কি হয়, আয়রন গুলো অ্যাবজর্পশন হয়ে থাকে। এবং এখানে যদি সিলিয়াক ডিজিজ যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে তার বডিতে আয়রন অ্যাবজর্পশন পরিমাণ কমে যাবে। ওকে, আপার স্মল ইন্টেস্টাইন, সাইট অফ আয়রন অ্যাবজর্পশন ইজ আপার স্মল ইন্টেস্টাইন, স্পেসিফিক কথাবার্তা। ফিজিওলজিক্যাল ডিমান্ড, এটা অলরেডি বলছিলাম। ফিজিওলজিক্যাল ডিমান্ড যেমন ইনফ্যান্টের ক্ষেত্রে যখন সে বড় হতে থাকে, পিউবার্টি লাইফে আয়রন রিকোয়ারমেন্ট বেশি দরকার হয়। আউট স্ট্রিপ মানে দ্যাট মিনস আমাদের তার হচ্ছে ওভার অনেক বেশি, নর্মালের থেকে অনেক বেশি পরিমাণ অ্যাবজর্পশন হয়ে থাকে এই টাইমটা। আউট স্ট্রিপ মানে ওভার, অনেক বেশি মাত্রায় অ্যাবজর্পশন হয়, নর্মালের থেকে ওই সময় অনেক বেশি মাত্রায় অ্যাবজর্পশন হয়ে থাকে তার ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য। প্রেগনেন্সির ক্ষেত্রে তো আমি অলরেডি বলে ফেলছি, কারণ প্রেগনেন্সিতে আয়রন ডিপ্রাইভ টু দা ফিটাস, মানে তার ডেলিভার করা হয় বাচ্চা, মা কাছ থেকে বাচ্চারা আয়রন গুলো পেয়ে থাকে, প্লাসেন্টা ক্রস করে যায়। আর যার কারণে দেখেন অ্যান্ড ইনক্রিজ ম্যাটার্নাল রেড সেল মাস অ্যান্ড লস উইথ ব্রিডিং অ্যাট পার্চুরেশন। শুধু তাই না, এবং ওই যখন ডেলিভারি টাইমের সময় আবার কি হয়, ব্লিডিংও হয়। সেটা তো আমরা জানি, নর্মাল ডেলিভারি ক্ষেত্রে ইউজুয়ালি 500, নর্মাল ডেলিভারি ক্ষেত্রে ইউজুয়ালি 500 ml পর্যন্ত ব্লাড লস হয়ে থাকে এনভিডি তে। আর সিজারিন সেকশনে এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে থাকে। এটা আমরা অলরেডি হিমোরেজ পড়ার সময় পড়ে ফেলছিলাম, প্যাথোলজিতে পড়ছিলাম। এখন ইনভেস্টিগেশন কি করব, যদি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার থেকে যদি একটা মাত্র কোশ্চেন করে, একটা হচ্ছে সাইট অফ আয়রন অ্যাবজর্পশন, এখান থেকে কোথা থেকে করতে পারে, কজোলজি করলেও করতে পারে, কিন্তু এই ইনভেস্টিগেশন থেকে করার চান্স সবচেয়ে বেশি। এই জন্য এটা ইনফিনিটি স্টার। কিভাবে মনে রাখবেন, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি এটা সবচেয়ে এটা বাড়ে, আর বাকিগুলো মোরালিস কমেন। এইটা শান্ত সলিবল ট্রান্সফার রিসেপ্টর, এটা শান্ত দেয় না, দিলে এই প্রথম চারটার থেকে দেবে। তো সো আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে সবগুলোই কমবে, শুধু টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বাড়বে, আর বাকি সবগুলো কমবে। আর এইটার ক্ষেত্রে অ্যানিমিয়া ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ফেরিটিন লেভেল কখনো নর্মাল অথবা একটু হাই থাকতে পারে, বাকিগুলো সবগুলো কমে যাবে। সো দিস ইজ আ ডিফারেন্স। আপনাদের যদি দেয়, দিলে এই আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া এখান থেকে দেবে, দিয়ে এই চারটার থেকে যে কোনো একটা পয়েন্ট দেবে। সো এটা খুব ভালো করে দেখবেন। এখন থেকে এই পেশেন্ট আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব, একটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেয়। এখানে অনেক পেশেন্ট আয়রন ডেফিসিয়েন্সি খুব কমন পাওয়া যায় আমার দেশে। এখন অনেকে এসে বলে যে আমি ব্লাড দেবো, আমি ব্লাড দেবো, রুগী এসে বলে যে আমার শরীরে রক্ত কমে গেছে, ব্লাড দেবো। কোন ক্ষেত্রে ব্লাড দেবো আর দেবো না, দেখেন এখানে আমাদের ডেভিডসন যেটা বলছে, পেশেন্ট যদি অ্যানজাইনা না থাকে, হার্ট ফেলার বা এভিডেন্স অথবা সেরিব্রাল হাইপক্সিয়া যদি এই ধরনের কোনো মানে না থাকে, তাহলে তার কোনো ধরনের ব্লাড দেওয়ার কোনো দরকার নেই, নো নেসেসারি। সো ট্রান্সমিশন ইজ নট নেসেসারি। ওকে। আর সেই ক্ষেত্রে আমরা পেশেন্টে কি অ্যাডভাইস করি, সেক্ষেত্রে আমরা অরাল আয়রন রিপ্লেসমেন্ট দিতে পারি। সেটা ক্ষেত্রে কি দিতে পারি, যেমন আয়রন সালফেট যেটা আছে এটা আমরা দিতে পারি। ঠিক আছে, এটা আমরা যদি 3 থেকে 6 মাস যদি দিয়ে দেখেন, 3 to 6 মান্থ, এটা আমার কথা না, ডেভিডসন শুড বি কন্টিনিউড। ওকে, 3 থেকে 6 মাস আপনাকে এটা কন্টিনিউ করতে হবে তার আয়রনটাকে রিস্টোর করার জন্য। মানে আপনি 3 দিন 5 দিন বা 1 মাসের জন্য অ্যাডভাইস করলে হবে না। পেশেন্টকে সর্বনিম্ন হলো 3 থেকে 6 মাস, সর্বনিম্ন হলে আপনাকে 3 মাস দিতে হবে, তারপরে এটা স্টোর করবে। যদি পেশেন্ট যদি আয়রন বেশি, অনেক বেশি ডেফিসিয়েন্সি থাকে, আমরা যখন কমপ্লিট ব্লাড কাউন্ট করি তখন ওর মধ্যে সব আমাদের ডাটা চলে আসে, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক যখন দেখি, তখন ওইটা ডাটা অনুযায়ী আমরা 3 মাস, 4 মাস, 5 মাস বা 6 মাস তাকে অ্যাডভাইস করব। এখন অনেকে দেখা যায় এই যে আপনার বলে যে আমি আয়রন ট্যাবলেট দিলেন, এটা খাওয়ার পর আমার বমি বেড়ে গেছে, কেন এটা অনেক সময় গ্যাস্ট্রিক ইরিটেশন করে এই আয়রনের কারণে।
তো এইটার কারণে কি করতে হয় জানেন, যদি আপনি একটা পেশেন্টকে ফেরাস সালফেট ফর্মে দিলেন, বাজার বিভিন্ন ধরনের ড্রাগ আছে যেটাকে ডিসপেপসিয়া করতে পারে অথবা অল্টার বাউল হ্যাবিট, নশিয়া, ভমিটিং এর চান্স থাকে, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে সবচেয়ে বলা হয়েছে সেটাকে আপনি ফেরাস গ্লুকোনেট ফর্মে দিতে পারেন, দিয়ে এটা কন্টিনিউ করতে পারেন সেম, কোনো ধরনের প্রবলেম হবে না। ওকে, আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমরা শেষ করছি। এখন ইনশাল্লাহ নামাজে বিরতি, নামাজে পরে এসে আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া থেকে শুরু করব। এখন নামাজে বিরতি। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح.
لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. এখন কি আমার কথা শোনা যায়? নামাজের পরে আমরা আবার চলে আসছি। আমরা শুরু করি। আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া নিয়ে এখন শুরু করব। হিমোলাইটিক অ্যানিমিয়া দুই ধরনের, একটা ইনহেরিটেড আর একটা অ্যাকোয়ার্ড। ইনহেরিটেডের মধ্যে হিমোলাইটিক অ্যানিমিয়া যে টপিকস আছে, যদি কোশ্চেন করে তাহলে এই বক্সের থেকে করবে, এই জন্য এই বক্স ইনফিনিটি স্টার। এই দুইটা আমি পুরো হোল বক্সটাকে দুইটা পার্টে দেখাবো, একটা ইনহেরিটেড পার্ট, একটা অ্যাকোয়ার্ড পার্ট। তো ইনহেরিটেডের মধ্যে আছে রেড সেল মেমব্রেন যদি অ্যাবনর্মালিটি হয়, এটাগুলো আমরা জানি, হেরিটেড স্পোরোসাইটোসিস, ইলেকট্রোসাইটোসিস কারণ হয়। রেড সেল এনজাইম যদি ডেফিসিয়েন্সি থাকে, সেখানে গ্লাইকোলাইটিক পাথওয়েতে প্রবলেম হতে পারে। তারপরে হেক্সোস মনোফসফেট শান্ট পাইরিমিড নিউক্লিয়াস, আর হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি হতে পারে, যেমন থ্যালাসেমিয়া হতে পারে, অ্যাবনর্মালিটি যেমন সিকেল সেল ডিসঅর্ডার কারণে হতে পারে, অর্থাৎ হিমোগ্লোবিন রিলেটেড ডিসঅর্ডার কারণে হতে পারে, যেগুলো সব ইনহেরিটেড। আমরা এই থ্যালাসেমিয়া নিয়ে আজকে অনেক কথাবার্তা বলবো। সো দিস ইজ দ্য হিমোলাইটিক অ্যানিমিয়া ইনহেরিটেড কজ, কনজেনিটাল কজ এক কথায়। এখন দেখবো অ্যাকোয়ার্ড কজ। এই বক্সটা, টোটাল বক্সটা ইনফিনিটি স্টার, খুব ভালো করে দেখবেন। অ্যাকোয়ার্ড দুই কারণে হতে পারে, এটা ইমিউনোলজিক্যাল কজ, একটা নন ইমিউনোলজি। ইমিউনোলজির মধ্যে দুইটা, একটা অটো অ্যান্টিবডি কারণে হতে পারে। অটো অ্যান্টিবডি আবার দুই ধরনের হয়, একটা ওয়ার্ম অ্যান্টিবডি এবং কোল্ড অ্যান্টিবডিস। আমরা খুব ডিটেলস যাব না, শুধু কজের মধ্যে থাকবো। তো ওয়ার্ম অ্যান্টিবডির মধ্যে প্রাইমারি ইডিওপ্যাথিক আছে, একটা হচ্ছে প্রাইমারি, দেন সেকেন্ডারি। সেকেন্ডারির মধ্যে এসএলই, রিমোটয়েড আর্থ্রাইটিস, ড্রাগসের কারণে হতে পারে। তারপরে সিএলএল এর কারণে, অর্থাৎ ক্রনিক লিউকোমাইড লিউকোমিয়া, মাইলোমা, লিম্ফোমা, আদার ম্যালিগনেন্সি। ঝাপসা আসছে মনে হচ্ছে নাকি? দেখেন তো, বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু বলেন তো আমাকে। যে বোর্ডটা আমার মার্ক করি, বোর্ডটা ক্লিয়ার কিনা? নো স্যার, বোর্ড ক্লিয়ার না, হেজে। ওকে, ঠিক আছে।
একটু দাঁড়া, আমরা বোর্ড ক্লিয়ার করে আবার শুরু করব। এখন আসে না কি কাহিনী কি? ওই লাইটটা কেন দেখেন তো, এক্ষেত্রে দেখাচ্ছে ক্লিয়ার না। আগের মতো করে দেন, আগে তো ক্লিয়ার আছে, এর আগে বা যেটা ছিল দেখছেন, এইদিকেও ক্লিয়ার না, আগে তো ক্লিয়ার আছে। সমস্যা আছে এগুলো দেখেন তো। ঠিক আছে, আচ্ছা এখন কি বোর্ড ক্লিয়ার? এখন দেখতে পাচ্ছেন, দেখেন তো। ফারজান আপু, সোমাইয়া, তানিয়া আপু, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে ছিলাম, তাহলে এগুলো হচ্ছে আমরা ওয়ার্ম অ্যান্টিবডি কারণে হতে পারে, কোল্ড অ্যান্টিবডি কারণে এখানে ছিলাম। তা ম্যালিগনেসি যেমন লাং ক্যান্সার, কোলন বা কিডনি, ওভারি বা থাইমোমা এই কারণে হতে পারে। আলসারেটিভ কোলাইটিস বা এইচআইভি কারণে হতে পারে। কোল্ড অ্যান্টিবডির কারণগুলোর মধ্যে হচ্ছে ইডিওপ্যাথিক কজ এবং সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, সিফিলিস, এপস্টেইন বার ভাইরাসের কারণে হতে পারে, অথবা লিম্ফোমা কারণে হতে পারে। আর রেড সেল অ্যান্টিজেন ইনডিউসড, এটা কিভাবে, এই অটো অ্যান্টিবডি যদি আমরা ডিজিজের কারণে অটো অ্যান্টিবডি আমার বডিতে তৈরি আছে। আর অ্যালো অ্যান্টিবডি মানে হচ্ছে যদি আপনি বডিতে যদি অ্যান্টি হলো জাস্ট ব্লাড ট্রান্সমিশন করেন, ট্রান্সমিশন হওয়ার কারণে এখানে যেগুলো ফরেন বডি থাকবে মানে অ্যান্টিজেন থাকবে, তার এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হবে এগুলোকে বলা হয় অ্যালো অ্যান্টিবডিজ। এবং এই জন্যই দেখেন ট্রান্সফিউশন রিয়াকশন অথবা হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, অর্থাৎ মা শরীরের কোনো অ্যান্টিবডি বাচ্চা শরীরে ডিজিজ করে থাকে, অর্থাৎ অ্যালো অ্যান্টিবডিজ এর কারণে এগুলো হয়ে থাকে। নন ইমিউনি যে কজগুলো আছে, নন ইমিউনের মধ্যে আছে মেকানিক্যাল কজ, যেমন আমরা প্রোস্টেটিক ভালভ দিতে পারি, ডিআইসি কারণ হতে পারে, থর্মোসাইটোপেনিক থর্মোপেনিক পারপুরের কারণে হতে পারে, অথবা ইনফেকশনের কারণে হচ্ছে যেমন ম্যালেরিয়া কারণে হতে পারে, ক্লোস্ট্রিডিয়াম পারফিউমজের কারণে হতে পারে, কেমিক্যাল বিভিন্ন ড্রাগস যেমন ড্যাপসোনের কারণে হতে পারে, উইলসনস ডিজিজ, বার্নস ড্রয়িং এবং আদার হচ্ছে অ্যাকোয়ার্ড অ্যাবনর্মাল মেমব্রেন যেটা আছে প্রক্সিমাল নকটার্নাল হিমোগ্লোবিনিয়া। সো অল আর দ্য মোস্ট কজেস অফ হিমোলাইটিক অ্যানিমিয়া, এটা খুব ভালো করে পড়বেন, এটা যে কোনো পরীক্ষায় এটা এখান থেকে দেওয়ার কোশ্চেন চান্স অনেক বেশি।
তারপরে দেখেন ইনভেস্টিগেশন, এটা ইনফিনিটি স্টার, স্পেশালি হলমার্কস অফ হিমোলাইসিস, এটা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। এটা মনে রাখবেন। দেখেন এটা কিভাবে মনে রাখবেন, কিভাবে মনে রাখবেন, শুধুমাত্র হিমোগ্লোবিন লেভেলটা কমবে, অনলি হিমোগ্লোবিন লেভেলটা কমবে, আর বাকি যারা আছে যেমন আনকনজুগেটেড বিলিরুবিন, ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, রেটিকুলোসাইটস এবং ইউরিনারি ইউরোবিলিনোজেন, অল আর ইনক্রিজড। দেখেন অল আর ইনক্রিজ এক্সেপ্ট হিমোগ্লোবিন, যেটা ডিক্রিজ করবে। এইভাবে মনে রাখবেন, তাহলে বাকিটুকু মনে থাকবে। এডিশনাল আর কি কি দেখতে পারেন, যেমন হেপ্টোগ্লোবিন পরিমাণ কমে যাবে, মিথামহিগ্লোবিন পরিমাণ বাড়বে, দেন পজিটিভ ইউরিনারি হিমোসিডোরিন পাওয়া যাবে, ইউরিনারিতে পাওয়া যাবে, এবং হিমোগ্লোবিন ইউরিয়া থাকবে। সো আর এডিশনাল ফিচার, তবে পরীক্ষা দেওয়ার চান্স এটা হলমার্ক অফ হিমোলাইসিস, এটা খুব ভালো করে দেখবেন। আর তানি আপু, আপনি একটা কোশ্চেন করছিলেন 42 BCS এর ব্যাপারে। 42 BCS ইনশাল্লাহ হবে, এটা পিএসসি হয়তো টুডে আর টুমরো নেবে, যখন নেবে তখন আপনাকে ইনফর্ম করবে। তবে এরকম না যে 41 নেওয়ার পরে 43-এ চলে গেছে, 42 বলে কেউ নাই, এই ধরনের কিছু হবে না, এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই, সময় হলে দেখতে পাবেন। এবং আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে জেনারেলে খুব ভালো স্ট্রং হবেন, মেডিকেল পার্টে স্ট্রং হতে হবে, দুইটাই পড়াশোনা করবেন। পিএসসি যখন যা মন চায় করতে পারে, পিএসসি সব ধরনের পাওয়ার আছে, সব ধরনের ক্ষমতা পিএসসির আছে। সো পিএসসি পরে চিন্তা করা আপনার দরকার নেই, আপনি আপনার প্রিপারেশন কতটুকু নিচ্ছেন, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনি জেনারেলে প্রিপারেশন কেমন নিয়েছেন, মেডিকেল পার্টে প্রিপারেশন কেমন নিয়েছেন, তারা যেভাবে পরীক্ষা দিক না কেন আপনার প্রিপারেশন কতটুকু আছে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ তারা পরীক্ষার ডেট দেওয়ার সাথে সাথে পরীক্ষা নেওয়া শুরু করবে। পিএসসি যদি একবার পরীক্ষা নিয়ে শুরু করে, আপনি সময় পাবেন না বই খোলার, কারণ আপনি তো 41 পরীক্ষা দেবেন, 42 দেবেন, 43, তিনটা বিসিএস পরীক্ষা দিতে থাকবেন। ওকে, সো আমরা যে পার্টে চলে এসেছি, থ্যালাসেমিয়া, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস থ্যালাসেমিয়া আপনাদের জন্য। দেখেন থ্যালাসেমিয়া, এটা শুরু করার আগে আমি কিছু কথা বলি, তারপরে মেইন পার্টে যাব। সেটা হচ্ছে থ্যালাসেমিয়া মেইন প্রবলেম হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন সিনথেসিসে। এখন এই হিমোগ্লোবিন সিনথেসিসে কোথায় প্রবলেমটা হয়, এটা হচ্ছে আমরা জেনেটিক্স যখন পড়বো, জেনেটিক্সের মধ্যে একটা পার্ট আছে মিউটেশন। তা অনেকগুলো মিউটেশন আছে, তার মধ্যে একটা হচ্ছে পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশন এটা হচ্ছে তিন ধরনের হয়, একটা বলি আমরা সাইলেন্ট মিউটেশন, মিসসেন্স মিউটেশন, এটা হচ্ছে ননসেন্স মিউটেশন। এগুলো আপনার পড়ে আসেন, আমি একটু রিমাইন্ড করলাম। সাইলেন্ট যেটা হয় সেটা হচ্ছে কিছু চেঞ্জ হয়, অ্যামাইনো অ্যাসিডে কিছু চেঞ্জ হবে সিকোয়েন্সে, কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। কি হবে না মানে, সে যে প্রোটিনটা তৈরি করতে চাবে, অ্যামাইনো অ্যাসিড যেটা দিয়ে প্রোটিন তৈরি হবে, সেগুলো নর্মালি থাকবে, কোনো প্রবলেম হবে না। আহ, আর মিসসেন্স যেটা আছে, মিসসেন্সটা হচ্ছে মনে করেন এটা খুব যে পয়েন্ট মিসসেন্স যখন মিউটেশনটা হয়, এটা এমন, উদাহরণটা সহজে বুঝতে পারেন, একটা বিল্ডিং বানাচ্ছে রড দিয়ে, কিছুক্ষণ পরে হঠাৎ করে রডের পরিবর্তে যদি বাঁশ দিয়ে বানানো হয়, তাহলে ওই বিল্ডিংটা যেটা অবস্থা হবে, সেটা হচ্ছে মিসসেন্স। অর্থাৎ রড তৈরি না হয়, বাঁশ দিয়ে যদি কলমগুলো তৈরি করা হয়, বিল্ডিংটা বানানো হয়, তাহলে ওই বিল্ডিং আর বেশি দিন টিকবে না। এটা হচ্ছে মিসসেন্স। আর ননসেন্স যেটা বলা হয় মিউটেশন, এটা উদাহরণ হচ্ছে একটা ব্রিজ আপনি বানানো শুরু করলেন, কিন্তু ব্রিজটা অর্ধেক বানায় মাঝখানে বন্ধ করে দিলেন, ওই ব্রিজটা পরিত্যক্ত হিসেবে থাকলো। এখন কেউ যদি ওই ব্রিজটা দিয়ে পার হতে যায়, তাহলে সে নদীর ওই পারে যাবে না, পানির মধ্যে পড়বে। এটা বলা হয় ননসেন্স মিউটেশন, অথবা এটা যে মেন কারণ সেটাকে বলা হয় স্টপ কোডন। আমাদের বডিতে তিনটা কোডন আছে, স্টপ কোডন, এই স্টপ কোডনের কারণে এই প্রবলেমটা হয়। বেসিক্যালি এই থ্যালাসেমিয়া যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে এই স্টপ কোডনের কারণে। সে হিমোগ্লোবিন তৈরি করতে করতে হঠাৎ করে মাঝখানে এই স্টপ কোডন যখন চলে আসে, তখন আর প্রোটিন তৈরি হয় না। দ্যাট মিনস হচ্ছে ট্রান্সলেশন, আপনারা যখন পড়বেন আরো জানবেন এটা। তখন এই প্রবলেমটা কি হয়, হিমোগ্লোবিন মাঝখানে তৈরি করা যখন শুরু করছে, অর্ধেক করেছে, ফিনিশিং করা হয়নি, মাঝপথে হিমোগ্লোবিন তৈরি করা বন্ধ করে দিচ্ছে, তখন ওই হিমোগ্লোবিন গুলো আলটিমেটলি আমাদের সার্কুলেশনের মধ্যে চলে আসবে, আরবিসির মধ্যে। এইটাকে আমরা বেসিক্যালি বলছি থ্যালাসেমিয়া। এবং এই থ্যালাসেমিয়া শুধুমাত্র হিমোগ্লোবিন কিছু ক্রোমোজোমাল এর সাথে ইনভলভ থাকে, এটা নিয়েই এখন আমরা কথাবার্তা বলবো। তাহলে আমরা এখন দেখি থ্যালাসেমিয়া, একটু আগে আমরা দেখছিলাম এটা ইনহেরিটেড, সো এটা অ্যাকোয়ার্ড না। প্রথম কথা হচ্ছে এটা ইনহেরিটেড ডিসঅর্ডার। কার ডিসঅর্ডার? হিমোগ্লোবিন প্রোডাকশনে, ইম্পেয়ারমেন্ট অফ হিমোগ্লোবিন প্রোডাকশন। ওকে, তাহলে হিমোগ্লোবিন প্রোডাকশনের ক্ষেত্রে যে রোগটা তৈরি হবে জন্মগতভাবে ইনহেরিটেড, সেটাকে আমরা বলছি থ্যালাসেমিয়া। কেন? তাহলে কি হতে পারে সেখানে? আইদার পার্শিয়াল অথবা কমপ্লিট ফেলার অফ সিনথেসিস অফ স্পেসিফিক টাইপ অফ গ্লোবিন চেন।
মানে যেটা এত সময় আমি কথা বললাম, মানে এই হচ্ছে গ্লোবিন চেইন, মানে আমাদের সেই সেতুটা। এই সেতুটা যদি অর্ধেক তৈরি করে, অথবা তৈরি করতে শুরু করার সাথে সাথে বন্ধ হয়ে গেল, অথবা মাঝখানে বন্ধ হয়ে গেল, এই গ্লোবিন চেইন মানে সেই সেতু। তখন এই গ্লোবিন চেইন দিয়ে আমাদের হিমোগ্লোবিন তৈরি হবে, তখন এই প্রবলেমটা হবে। তো এটা কয়েক ধরনের আছে, একটা বলে আমরা আলফা থ্যালাসেমিয়া, আর এটা বলি বেটা থ্যালাসেমিয়া। তা আলফা থ্যালাসেমিয়াটা যে কারণে হয়, এটা ক্রোমোজোম নাম্বার 6 এ যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া বলি, তার অ্যালিলে যদি হয়, তখন কি হবে, তার ক্ষেত্রে কিছুটা অথবা কোনোই কি তৈরি হবে না, আলফা গ্লোবিন চেনটা তৈরি হবে না। জাস্ট একটু জানলে হবে। তারপরে ক্রোমোজোম 6 এ প্রবলেম হয়, এবং এই প্রবলেম হওয়ার কারণে তার গ্লোবিন, আলফা গ্লোবিন চেন কিছু তৈরি হয় অথবা হয় না। এটা কার ক্ষেত্রে ঘটবে? আলফা থ্যালাসেমিয়া ক্ষেত্রে ঘটবে। এখন এই আলফা থ্যালাসেমিয়া যখন আমরা দেখতে পাবো একটু পরে, আমি আবার এটা নিয়ে আরো ডিসকাস করব, এটা একটু বলে নি। দাঁড়াও। তাহলে এই আলফা থ্যালাসেমিয়া নিয়ে একটু বলি, তাহলে এটা শেষ করে দিই একবারে। তাহলে রিডিউস অর অ্যাবসেন্ট আলফা চেইন যেটা সিনথেসিস, এটা খুব কমন সাউথ ইস্ট এশিয়া, ঠিক আছে। তারপরে দক্ষিণ পশ্চিম যে আমাদের দেশগুলো আছে, মায়ানমার, তারপরে হচ্ছে আপনার ওখানে ভিয়েতনাম আছে, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, এই ধরনের যে সাউথ ইস্ট এশিয়া গুলোতে খুব পাওয়া যায়। আমাদের দেশে অঞ্চলগুলোতে বেশিরভাগ পাওয়া যায় অনেক সময় বেটা থ্যালাসেমিয়া গুলো। তাহলে এদের 2 আলফা যে জিন লোকায় থাকে ক্রোমোজোম নাম্বার 16-এ, এইটার ক্ষেত্রে তাদের প্রবলেম হয়। এবং এই ধরনের চেনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে 4টা 4 আলফা আলফা জিন থাকে, 4 আলফা জিন থাকে। এই 4 আলফা জিনে মেইন প্রবলেমটা হয়। তাহলে কি প্রবলেম হয় আমরা একটু দেখি। তাহলে যদি একটা যদি ডিলিট হয়ে যায়, তাহলে পেশেন্টের ক্ষেত্রে আমরা কিছুই পাবো না, পেশেন্ট নর্মালি থাকবে, অর্থাৎ ক্লিনিক্যাল ইফেক্ট গুলো কিছুই পাবো না। যদি তার ক্ষেত্রে যদি দুইটাই ডিলেটেড হয়ে যায়, দুইটাই যদি বাদ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা মাইল্ড মাইল্ড হাইপোক্রোমিক অ্যানিমিয়া আমরা জানি, কেবলমাত্র হাইপোক্রোমিক অ্যানিমিয়া স্টার্ট শুরু হবে, অর্থাৎ আস্তে আস্তে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া শুরু হবে, মাইল্ড হাইপোক্রোমিক, এটা খেয়াল করবেন যদি দুইটা হয়। স্পেসিফিক করা আছে 2। যদি তিনটা যদি একসাথে ডিলেটেড হয়ে যায়, জিন যদি ডেফিসিয়েন্সি হয়ে যায়, সেক্ষেত্রে যেটা হবে সেটাকে বলবো হিমোগ্লোবিন এইচ ডিজিজ। হিমোগ্লোবিন এইচ, দেখেন স্পেসিফিক বলা আছে এইচ। আর যদি চারটায় যদি হয়ে যায়, তখন বাচ্চাটা আর বেঁচে থাকবে না, সে মারা যাবে। কোথায় মারা যাবে? মাতৃদেহেই মারা যাবে, স্টিল বর্ন হিসেবে হবে। দ্যাট মিনস যেটাকে আমরা বলছি হাইড্রোস ফিটালিস। তাহলে হাইড্রোস ফিটালিস আমার মধ্যে কজ আলফা থ্যালাসেমিয়া। তাহলে এত সময় আমরা আলফা এই একটুক জানলেই হবে, এর বেশি কিছু লাগবে না। এখন আমরা একটুখানি জানবো যে বেটা থ্যালাসেমিয়া নিয়ে, তারপর আমরা মেন পার্টে চলে যাবো। তাহলে আলফা থ্যালাসেমিয়া রিলেটেড আলফা চেইন অফ গ্লোবিন পার্টে। তাহলে বেটা থ্যালাসেমিয়া ডিফেক্টেড প্রোডাকশন ইউজুয়ালি রেজাল্ট ফ্রম দ্য ডিসএবলিং পয়েন্ট মিউটেশন। এটা অলরেডি আমরা বলে ফেলছি, পয়েন্ট মিউটেশনের কারণে হয়ে থাকে। সেটা কোনো ধরনের তৈরি হবে না, মিউটেশনের কারণে কোনো হিমোগ্লোবিনে মানে বেটা চেইনটা কিছুই তৈরি হবে না, অথবা যেটা তৈরি হবে সেটা পরিমাণ অনেক কম হবে। এই যে অ্যাজ লাইক আলফার মতো, আইদার কিছুই হবে না, অথবা কিছু পরিমাণ তৈরি হবে। বেটার ক্ষেত্রেও সেম কোন, তবে চেইনটা একটু ডিফারেন্স থাকবে। এটা আমরা যদি জেনেটিক্স পড়ি, তখন আমরা পড়বো ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তখন ওই চেইনটা বোঝা যাবে। চেইন বোঝাতে চেয়েছে, মনে করেন এখানে অ্যালবুমিন, তারপর গ্লোবিউলিন, এইভাবে অ্যাড হবে। তারপর মনে করেন ফিনাইল অ্যানালিন, তারপর ট্রিপ্টোফ্যান, তারপর মনে করেন ভ্যালিন, এই যে এইটাকে বলা হয় এক একটা চেন। এই চেনে ডিফেক্টিভ হবে। আমরা যখন জেনেটিক্স যদি সুযোগ পাই, তখন পড়ার সময় এই জিনিসটা খেয়াল করবো। তাহলে এবার দেখি বেটা থ্যালাসেমিয়া। বেটা যেটা আমাদের ফেইলার টু সিনথেসিস দ্য বেটা চেন, এই বেটা চেন সিনথেসিসে প্রবলেম হলে বেটা থ্যালাসেমিয়া হয়ে থাকে। এবং মোস্ট কমন টাইপ অফ থ্যালাসেমিয়া, এটা আমি অলরেডি আগে একবার বলেছি, সবচেয়ে কমন হয় বেটাটাই কমন থাকে। মেডিটেরিয়ান এরিয়া মানে হচ্ছে ভূমধ্য সাগরীয় সবচেয়ে কমন, মানে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খুবই কমন এটা পাওয়া যায়। হেটেরোজাইগোট থাকে হচ্ছে থ্যালাসেমিয়া গুলো মাইনর থাকে, মানে দুইটা ভেরিয়েশন থাকবে। এই জন্যই থ্যালাসেমিয়া মাইনরটা বেশি পাওয়া যায়।
খুব কমনলি দেখা যায় কন্ডিশন যেখানে ইউজুয়ালি মাইল্ড হাইপোক্রমিক এনিমিয়া পাওয়া যায়। এই ধরনের পেশেন্টের কাছে মাইল্ড মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়া আমরা পাবো। লিটল আর নো ক্লিনিক্যাল ডিসএবিলিটি, সাধারণত ক্লিনিক্যালি কিছু বোঝা যাবে না। মেবি ডিটেক্টেড অনলি হোয়েন দ্য আয়রন থেরাপি ফর এ মাইল্ড হাইপোক্রমিক যেতে হয়। শুধুমাত্র অনেকদিন ধরে আয়রন ট্যাবলেট খাচ্ছে, এনিমিয়া এনিমিয়া আছে, তখন এই পেশেন্টটাকে আমরা একটা বলি ঠিক আছে আপনার অনেকদিন ধরে আয়রন ট্যাবলেট কন্টিনিউ করছেন, তাহলে আপনার কারণটা কি আসলে দেখি একটু। তো তার যদি হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস করা হয়, তখন যে আমরা এই থ্যালাসেমিয়া, দ্যাট মিনস থ্যালাসেমিয়া মাইনরটাকে ডিটেক্ট করতে পারবো। আমার এক ফ্রেন্ডই ছিল, তার এইরকম, তার অনেকদিন ধরে অ্যানিমিয়া, দেখলে বোঝা যায় কি অ্যানিমিয়া কাহিনী কি। পরে আমি বললাম তুমি ভাই একটা ইয়ে করো, এই হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস করো, তাহলে বোঝা যাবে আসলে কেন এরকম। পরে তার করে দেখছি যে এই অবস্থা, তার থ্যালাসেমিয়া মাইনর হয়েছিল। আমার এক ফ্রেন্ডের বেবি ছিল, তার বাচ্চারা ডেভেলপমেন্ট করে না, কাহিনী কি। তারপরে দেখা যায় সিবিসি করে দেখে হিমোগ্লোবিন লেভেল কম। তখন আমরা চিন্তা করলাম না, তার একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস করি। সেই বেবিকে যখন করা হয়, তখন দেখা যায় বাচ্চার হিমোগ্লোবিন এই থ্যালাসেমিয়া মাইনর। এবং যখন এটা হয়ে, তখন আমার ফ্রেন্ড, ওর কোনো ক্লিনিক্যাল সাইন সিম্পটম কিচ্ছু ছিল না। পরে ইভেন ওর এনিমিয়া পর্যন্ত নাই, মানে ক্লিনিক্যালি সাইলেন্ট টোটালি। দ্যাট মিনস এটা নো ক্লিনিক্যালি ডিসএবিলিটি কিচ্ছু ছিল না, কোনো ক্লিনিক্যাল সাইন্স ছিল না আমার ফ্রেন্ডের, স্টিল নাও কন্টিনিউ। পরে ওকে বললাম যে তাহলে তুই একটা নিজেই কর। পরে দেখে যে ওর আপনার এই বেটা থ্যালাসেমিয়া যেটা মাইনর, সেটা তার পজিটিভ আসছে, অর্থাৎ হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিসে আসছে। দ্যাট মিন ইনহেরিটেড ডিসঅর্ডার। আমি বললাম তাহলে তোর বাবা মা কেউ আছে কিনা জানিস? সে বলে না, আমি বাবা মারটা জানি না আদৌ কেউ আছে কিনা। হয়তো থাকতে পারে, না হলে এটা বংশ পরম্পরা আসবে না, কিন্তু জানে না আসলে, কারণ তার বাবা মারও কখনো টেস্ট করানো হয়নি। এটা নিয়ে একটু পরে আলোচনা করবো আবার। ডক্টর সানি আমিন ভাইয়া, অনেকদিন পরে দেখলাম। এসসিপিএস এমএসএ ব্যাপারে কিছু বলতে পারবেন কিনা? আসলে এফসিপিএস রেসিডেন্সি এগুলো তো তাদের ব্যাপার। আমার কাছে পার্সোনাল, যদি আমার নিজের ওপিনিয়ন যদি জানতে চান, তাহলে জানুয়ারি দিকে, হয়তো জানুয়ারি মাঝে বা শেষে যখনই হোক, আপনাদের হয়তো এফসিপিএস পরীক্ষা হবে, কারণ অলরেডি জুলাইতে হয় না, তার মানে জানুয়ারিতে হবে। ডেট আপনারা জানতে পারবেন। আর এমডিএমএস এর ব্যাপারে পার্সোনাল ওপিনিয়ন আমার যেটা মনে হয়, 18ই ডিসেম্বরের আগে হওয়ার চান্স অনেক কম। আর যদি 18 তারিখে না হয়, 25-26 তারিখে হওয়ার চান্স কম হতে পারে। কারণ বড় ডিসেম্বর আপনার যেটা বড় কি বলে বড়দিন যেটা বলা হয় খ্রিস্টানদের, যেটা বড়দিন, এই বড়দিনের ছুটির মধ্যে পড়ে যাবে, হয়তো এই কারণে আপনার ওই দিনকে না হওয়ার চান্স বেশি। সেই ক্ষেত্রে হয়তো জানুয়ারি মাসে যেতে পারে, তবে আমি শিওর না। তবে 18ই ডিসেম্বরের সাসপেক্টেড রাখতে পারেন। আমার পার্সোনাল মনে হয় 18 ডিসেম্বর আগে এমডিএমএস হবে না, এফসিবিএস পরীক্ষা হবে। এটা জানুয়ারিতে না হলেও ফেব্রুয়ারি, কিন্তু তারা বাদ দেবে না, পরীক্ষা তারা নিয়েই ছাড়বে। কারণ কিছু জায়গা আছে ইনস্টিটিউট, আমি এদের পরে একটু অন্য ধরনের, যেমন পিএসসি, এই যা মন চায় তাই করতে পারে, অ্যাজ লাইক বিসিপিএস, এটা যা মন চায় করতে পারে। এই জন্য আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনি প্রিপারেশন সবসময় রাখবেন। কে কখন কোন সময় পরীক্ষা নেবে এটা চিন্তা করার দরকার নেই। পরীক্ষার ডেট আসবে, পরীক্ষা হলে বসে যাবেন, কিন্তু আপনার প্রিপারেশন যেন হাইস্ট থাকে। ওকে, আমরা আমাদের পার্টে চলে আসি। তাহলে বেটা থ্যালাসেমিয়া এখানে দেখি। হোমোজাইগোট যেটা অলরেডি বললাম, হোমোজাইগোট হলে শান্ত থ্যালাসেমিয়া মেজর হয়, অর্থাৎ বাবা মা দুইজনই যদি পজিটিভ হয়ে যায়, সেই ক্ষেত্রে এই হোমোজাইগোট গুলো খুবই কমনলি থাকে। আর সেই ক্ষেত্রে কি হয়ে যায়, আনএবল টু সিনথেসিস অফ হিমোগ্লোবিন এ। ঠিক আছে, এই মেজর হয়ে গেলে তখন আনএবল টু সিনথেসিস অফ হিমোগ্লোবিন এ তৈরি করা খুব কঠিন হয়ে যায় বডির পক্ষে। যদিও করে পরিমাণটা অনেক কম করে থাকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি ফার্স্ট 4 to 6 মান্থস যেটা হয় তার লাইফের, তখন ডেভেলপ দ্য প্রোফাউন্ড ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট হাইপোক্রমিক অ্যানিমিয়া, অর্থাৎ তাকে ব্লাডের পরেই নির্ভর করতে হয়, তার ব্লাড ট্রান্সমিশন করতে হয়। দ্যাট মিনস এই থ্যালাসেমিয়া মেজর যদি হয়, তার ব্লাড ট্রান্সমিশন ছাড়া আর কোনো অপশন থাকে না। এবং সবচেয়ে মানে এইটা ব্যাপারে একটু বলি, কারণ যেহেতু এখানে কথাটা আসছে, থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে আপনি যদি এই পেশেন্টটাকে যদি ব্লাড ট্রান্সমিশন যদি দেরি করেন দিতে, প্রবলেমটা কি হবে, আস্তে আস্তে আমরা থ্যালাসেমিয়া মেজর যে সাইন সিমটম বলি, আপনারা তো পড়েছেন, তার ফেসিয়াল যে চেঞ্জ গুলো হবে, বনি যে চেঞ্জ গুলো হবে, আস্তে আস্তে তার প্রমিনেন্ট হবে। অর্থাৎ যেখানে যে সকল বোন ম্যারো গুলো থাকে, সেইগুলো আস্তে আস্তে প্রলিফারেশন হবে, বোল গুলো প্রমিনেন্ট হয়ে যাবে। তার মানে আমাদের হেড নেক রিজনে, স্পেশালি মুখে ফেসিয়াল যে বোন গুলো আছে, এগুলো প্রোফাউন্ড হয়ে যাবে, ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যেতে থাকবে। সেই ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন, এদিকে ব্লাড ট্রান্সমিশন স্টার্ট করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাজ ডায়াগনোসিস,
কোনো কথা নেই। এই জন্য থ্যালাসেমিয়া পেশেন্ট, এই জন্য আমরা বলা হয় বিয়ের আগে ব্লাড টেস্ট। কেন? এই থ্যালাসেমিয়াকে ডায়াগনোসিস করার জন্য। এবং এটার একটা মজার একটা বা দুঃখেরই গল্প বলতে পারেন, আমি একটু পরে বলবো। তাহলে এবার দেখি ডায়াগনোসিস অফ বেটা থ্যালাসেমিয়া, আমরা আসলে এটাকে কিভাবে ডায়াগনোসিস করতে পারি। এটা এইটা ইনফিনিটি 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 স্টার। থ্যালাসেমিয়াতে কোশ্চেন আসার চান্স অনেক বেশি। তাহলে বেটা থ্যালাসেমিয়া মেজর যেটা হেমোজাইগোস, যেটা আমরা বলছি প্রোফাউন্ড হাইপোক্রোমিক এনিমিয়া আমরা পাবো, এভিডেন্স সিভিয়ার রেড সেল ডিসপ্লাসিয়া, ব্লাস্টোসিস এটা পাওয়া যাবে, এবং অ্যাবসেন্স অফ গ্রস রিডাকশন, খেয়াল করেন অ্যাবসেন্স অথবা গ্রস রিডাকশন থাকবে অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন এ। আমাদের নর্মালি হিমোগ্লোবিন এ এবং A2টা থাকে, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, অ্যাবসেন্ট হয়ে যাবে এ, এবং রেইজড অফ হিমোগ্লোবিন এফ, যেটা ফিটাল হিমোগ্লোবিন, এটা পরিমাণ আস্তে আস্তে বাড়া শুরু হবে। এবং দেখেন এভিডেন্স, খেয়াল করছেন আপনি যখন এই পেশেন্টের ক্ষেত্রে ব্লাড টেস্ট করবেন, কার করবেন, তার বাবা মার, বোথ প্যারেন্টস মানে বাবা মার ক্ষেত্রে করেন, এবং তাদের ক্ষেত্রে কি পাবেন, থ্যালাসেমিয়া মাইনর পজিটিভ পাবেন, এখানে একদম সরাসরি বলা আছে। আর যদি যদি মাইনর ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে মাইল্ড এনিমিয়া পেতে পারেন, এবং মাইক্রোসাইক্লিক হাইপোক্রোনিক এনিমিয়া হতে পারে, সাম টার্গেট সেল আমরা পেতে পারি, যেহেতু আমরা আগেই পড়ছিলাম টার্গেট সেল কোথা থেকে থ্যালাসেমিয়াতে পাওয়া যায়, এবং বেজোফিলিয়া এটা অলরেডি আমরা দেখছিলাম, বেজোফিলিয়া পাওয়া যাবে, এবং হিমোগ্লোবিন A2 ফ্রাকশন পরিমাণ বাড়বে। এইটা, এই যে এই লাইনটা দেখছেন না, এই লাইনটার একটা কাহিনীটা হচ্ছে এই লাইনের পরে, এই জন্য এত সময় বলিনি। আমি যখন ইন্টার্নি লাইফে ছিলাম তখন আপনার প্রায় পেশেন্ট আসতো। আমার প্রথম ইন্টার্নি শুরু হয়েছিল পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে। তা পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট থাকলে একটা পরিবার মা আসতো আর তার দুইটা বাচ্চা, বাচ্চা দুইটা মেয়ে, মেয়ে দুইটা নিয়ে আসতো এবং ব্লাড দেওয়ার জন্য আসতো, এবং তারা মাসে একবার করে আসতো। পেশেন্টের রেগুলার চিন্তা। তো আমি যখন তার মাকে জিজ্ঞাসা করলাম, আপনাদের দুইজনে, আপনার দুইটা মেয়েরই থ্যালাসেমিয়া আসছে, অর্থাৎ থ্যালাসেমিয়া মেজর ছিল তাদের। তাই আমি বললাম যে আপনারা কি, আপনার হাজবেন্ড কি আপনার পরিবারে মানে ফার্স্ট ব্লাড রিলেশন কিনা, আপনার কাজিন কিনা, মানে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই কিনা? তখন তিনি আমাকে বললেন না, সে আমার কোনো পূর্ব পরিচিত ছিল না, আমরা তাকে চিনতাম না, আমাদের আগে বিয়ে হয়েছে। পরে হিস্ট্রি নিয়ে আরো শুনলাম, সেখানে অবাক লাগছে। ছেলের পরিবারে যেটা ছিল, ছেলের পরিবারে ছেলে পরিবার থেকে জানতো, অর্থাৎ ছেলে জানতো এক কথায় তার এই থ্যালাসেমিয়া আছে, মেয়ের পরিবারে সবাই জানতো মেয়ের থ্যালাসেমিয়া আছে, এবং মেয়ের পরিবার ছেলের পরিবারকে বলে না যে মেয়ের থ্যালাসেমিয়া আছে, ছেলের পরিবার মেয়ের পরিবারকে বলে না যে ছেলেরও থ্যালাসেমিয়া মাইনর আছে, দুইজনই থ্যালাসেমিয়া মাইনর। কারণ আমি দুইজনের দেখছিলাম তাদের কোনো ধরনের ক্লিনিক্যাল সাইন সিমটমস ছিল না, মানে দ্যাট মিনস থ্যালাসেমিয়া মাইনর ছিল। যখন এই অবস্থা হয়েছে, দুইজনই হয়েছে, এবং তারা কেউ কাউকে বলে নাই, অস্বীকার করছে বা দুইজনের কাছে গোপন করেছে, এবং আলটিমেট তার দুইটা মেয়েরই থ্যালাসেমিয়া পজিটিভ আসছে, এবং তাদের দুইজনই যেহেতু থ্যালাসেমিয়া মাইনর, মানে কি আসবে, তাহলে বেটা থ্যালাসেমিয়া মেজর ডেভেলপ করবে, দ্যাট মিনস হোমোজাইগোস। এইটাই ছিল সেই কাহিনী, যে আমরা ব্লাড টেস্ট করি অথবা জানি, অথবা জানার পরেও আমরা স্বীকার করতে চাই না, এবং স্বীকার না করলে পরবর্তী ইফেক্টটা কার পরে পড়েছে চিন্তা করেন, আপনার সন্তানদের পরে পড়বে, আর সন্তানদের পরে নিজের কষ্ট সহ্য করা যায়, সন্তানের কষ্ট সহ্য করা যায় না। তাহলে আমরা পরে পার্টে যাই, ইনভেস্টিগেশন এন্ড প্রিভেনশন। এইটা হচ্ছে মেন। তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে একটা আমাদের বেবিটা আস্তে আস্তে যে ডেভেলপ করবে মার শরীরে, তার শরীরে থ্যালাসেমিয়া আছে কিনা। কারণ মা যদি আগের থেকে জানা থাকে বা বাবা যদি আগের থেকে জানা থাকে থ্যালাসেমিয়া মাইনর, তাহলে আমরা কি করতে পারি? তাহলে একটা মতো অপশন আমাদের আছে, আইডেন্টিফাই ফিটাস, যে বেটা থ্যালাসেমিয়া আছে কিনা। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কোরিওনিক ভিলাস ম্যাটেরিয়াল যেটা আছে আমরা নিতে পারি। তাহলে কোরিওনিক ভিলাস মেরে প্লাসেন্টাল যে কোরিওনিক ভিলাস আছে এটা নেব, সেটা নিয়ে আমরা ডিএনএ অ্যানালাইসিস করব। এখন যদি আপনার ডিএনএ অ্যানালাইসিস করি এবং করার পরে যদি পজিটিভ থাকে, পজিটিভ যদি থাকে, তাহলে আপনাদের দুইজনই যেটা টার্গেট থাকতে হবে, টার্মিনেশন করা। কারণ পজিটিভ যদি একবার হয়ে যায় পরবর্তীতে রিফেক্ট সারা জীবন থাকবে। সো ডিএনএ অ্যানালাইসিস করলে আমরা আর্লি প্রেগনেন্সিতে ডায়াগনোসিস করতে পারি থ্যালাসেমিয়া আছে কিনা, ইন আর্লি প্রেগনেন্সিতে। এই জন্য এটাই বলা যে বোথ প্যারেন্টস এ নোন টু বি ক্যারিয়ার। তাহলে প্রথম কি হতে হবে, বেটা থ্যালাসেমিয়া মাইনর, যেটা একটু একবার বলছিলাম, ক্যারিয়ার থাকবে, অর্থাৎ তারা দুজনই বেটা থ্যালাসেমিয়া মাইনর দুজনই জানে, এবং জানার পরে যদি টেস্ট করে যদি কোরিং ভ্যালাইস স্যাম্পলিং যদি পজিটিভ আসে যে হ্যাঁ এই বাচ্চাটা আপনার বেটা থ্যালাসেমিয়া আছে, দ্যাট মিনস সে মেজরই হবে, এবং তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে কিসের জন্য, টার্মিনেশনের জন্য।
এখন আমরা কি কি ম্যানেজমেন্ট করতে পারি? ম্যানেজমেন্টের জন্য আমরা দেখেন, একটা হচ্ছে ইরাথ্রোপয়েটিক যে ফেলার আছে সেই ক্ষেত্রে আমরা অ্যালোজেনিক হিমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করতে পারি, হিমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করতে পারি, সিবলিং থেকে ট্রান্সমিশন করতে পারি, এবং এর সাথে আমরা এটা কি করতে পারি, ফলিক অ্যাসিড। এটা খুব কমন, আমরা ফলিক অ্যাসিডটা রেগুলার দিয়ে দিই। তবে অ্যালোজেনিক হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বা হিমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, এটা হচ্ছে বেস্ট। এটা যদি করতে পারি তাহলে হয়তো অনেক সময় বেটা থ্যালাসেমিয়া কিওর হওয়ার চান্স থাকে। আয়রন ওভারলোডের জন্য আমরা আয়রন থেরাপি কন্টিনিউ থাকবে, প্লাস আয়রন চিলেটিং এজেন্ট গুলো দেবো, প্লাস যে সকল খাবারে ডায়েটের মধ্যে আয়রন বেশি থাকে সেইগুলোকে অ্যাভয়েড করতে হবে। যদি পেশেন্টের যদি স্প্লেনোমেগালি হয়, অনেক বেশি হয় এবং এক্সেসিভ ট্রান্সমিশন প্রয়োজন হয়, প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা পেশেন্টের স্প্লেনেক্টমি করব। ওকে, সো দিস ইজ দ্য ট্রিটমেন্ট অফ দ্য বেটা থ্যালাসেমিয়া। এখন আমরা পড়বো ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে আমরা পড়বো ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা, এটা পড়বো। ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা যেটা আছে সেটা হচ্ছে মেইনলি প্রথমেই যেটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ইমিউনোমেডিয়েটেড। কারণ কোশ্চেন যদি দেয় এই লাইনে থেকে দিতে পারে যেটা আসলে কোন ধরনের ডিসঅর্ডার। ঠিক আছে, তাহলে এটা প্রথমে আমরা পেয়ে গেলাম ইমিউনো মেডিয়েটেড ইনভলভমেন্ট থাকবে, অটো অ্যান্টিবডি থাকবে। এই অটো অ্যান্টিবডিটা কার এগেনস্টে থাকবে? আমাদের যে প্লাটিলেট আছে সেই প্লাটিলেটের মেমব্রেনের পরে যে গ্লাইকোপ্রোটিন আছে যেটাকে আমরা 2B অথবা 3A দ্বারা মার্কিং করি, তার এগেনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করবে, যেটা আমাদের কি করবে, আমাদের সেন্ট্রিসাইজটা প্লাটিলেট করবে, রিজাল্টিং প্রিম্যাচিওর রিমুভাল। এই প্লাটিলেটকে রিমুভাল করে দেবে। কোথা থেকে রিমুভাল করে দেবে? আমাদের ব্লাডে যে সার্কুলেশন আছে সার্কুলেশনের থেকে, বাই দ্য সেল অফ দ্য রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের যে সেলগুলো আছে তারা প্লাটিলেটকে রিমুভ করে দেবে এই অটো অ্যান্টিবডি হওয়ার কারণে। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ইমিউনোমেডিয়েটেড। এবং সবচেয়ে মজার ব্যাপার, সবচেয়ে মানে যদি কারোর ক্ষেত্রে ইডিওপ্যাথিক দ্যাট মিনস আইটিপি যদি পজিটিভ পাওয়া যায়, তখন আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা সিঙ্গেল ডিসঅর্ডার না। দিস ইজ নট, আমার কথা না, ডেভিডসনের কথা, যে এটা সিঙ্গেল ডিসঅর্ডার না। তাহলে এর সাথে কেউ না কেউ অ্যাসোসিয়েশন আছে যার কারণে তার বডিতে এই আইটিবি ডেভেলপ করছে। তাহলে আইটিবি ইউজুয়ালি একা ডেভেলপ করে না, তার সাঙ্গ পাঙ্গ কেউ আছে। তাহলে আমরা দেখি কি কেন হতে পারে। নাম্বার ওয়ান, ইমিউন ডিসরেগুলেশন করতে পারে এমন কোনো ডিসঅর্ডার বা এমন কোনো কন্ডিশন থাকতে পারে, যেমন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আমরা নিউমাটোলজির মধ্যে পড়বো। দেন এইচআইভি ইনফেকশনের কারণে হতে পারে, অথবা বিটা সেল ম্যালিগনেন্সি কারণে হতে পারে, বি সেল ম্যালিগনেন্সি আমরা পড়বো। প্রেগনেন্সি ইফ সেল, দেখেন তাহলে প্রেগনেন্ট উইমেন কতটা সাবধান থাকতে হবে, প্রেগনেন্সির কারণেও আইটিবি ধরতে পারে। এবং আরেকটা, এইটা এই পয়েন্টটা দ্বারা এইটা বোঝাতে যাচ্ছে প্রেগনেন্সি কার সাথে রিলেটেড, ফিমেলের সাথে রিলেটেড, তাই না? তাহলে ফিমেলের সাথে যারা রিলেটেড মানে মা বোনদের, এই কারণে এই ফিমেলে হওয়ার কারণে তাহলে আইটিবি সবচেয়ে রেশিও বেশি থাকবে হচ্ছে ফিমেলদের। তাহলে আইটিবি এই এই জাস্ট একটা ওয়ার্ড দিয়ে আপনি বুঝতে পারবেন ফিমেলদের আইটিবি ডেভেলপ করার চান্স অনেক বেশি মেলের থেকে। আর মেলে যদি হয় সেক্ষেত্রে কানেকটিভ টিস্যু ডিজিজ আছে কিনা, এইচআইভি আছে কিনা, বেটা সেল ম্যালিগনেন্সি আছে কিনা, অথবা কোনো এমন কোনো ওষুধ যেগুলো খায় যেই ওষুধের থেরাপির কারণে তারা আইটিবি ডেভেলপ করতে পারে। ক্লিনিক্যাল ফিচার এবং ইনভেস্টিগেশন একটু দেখি। তাহলে আমরা প্রথমেই আমরা কথা বলছিলাম, তাহলে প্রেজেন্টেশন ডিপেন্ডস অন দ্য ডিগ্রি অফ দ্য থ্রম্বোসাইটোপেনিয়া, কি পরিমাণ প্লাটিলেট পরিমাণ কমে গেছে সেটার উপর নির্ভর করবে। যদি অনেক বেশি পরিমাণ কমে যায় তাহলে তার কি হবে, স্পন্টেনিয়াস ব্লিডিং হবে, এবং সেই সময় তার ব্লাডে প্লাটিলেট পরিমাণ দেখেন 10⁹ পরিমাণ, 20 × 10⁹ পার লিটার কমে যাবে। আমরা সাধারণত এইগুলো আমরা সাধারণত কিউবিক মিলিমিটারে হিসেব করতাম, কিন্তু এখানে ডেভিডসনের লিটার হিসেব করে। স্পন্টেনিয়াস ব্লিডিং সাধারণত 10,000 বা 20,000 এর নিচে
যদি নিচে চলে যায় 20,000 নিচে অথবা অনেক সময় 10,000 নিচে গেলে সেই ক্ষেত্রে দেখা যায় এই স্পন্টেনিয়াস ব্লিডিং হওয়ার মানে চান্সটা বেশি থাকে। যদি এর উপরে যদি থাকে সেক্ষেত্রে কি হতে পারে, তাহলে পেশেন্টে ব্রুইজিং থাকবে, মানে সামটাইমস এপিস্টেসিস থাকতে পারে অথবা মেনোরেজিয়ার চান্স বেশি থাকবে। অর্থাৎ আমরা দেখবো এই পেশেন্টের ক্ষেত্রে স্কিনের নিচে আন্ডার স্কিনে ব্লিডিং স্পট থাকবে, আস্তে আস্তে রেড ব্ল্যাক কালার হতে থাকবে মাল্টিপল সাইডে, এইগুলো পাওয়া যেতে পারে। তাহলে আমরা এই পেশেন্টে খুব সহজে ধরতে পারি, আমরা একটা সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, করলে যদি প্লাটিলেট পরিমাণ যদি অনেক পরিমাণ কমে যায় অথবা অনলি প্লাটিলেট কাউন্ট করে দেখতে পারি। তাহলে এই দেখেন, ইন অ্যাডাল্ট আইটিবি মোর কমনলি অ্যাফেক্টস ইন ফিমেল, দেখছেন কথাটা এখানে চলে আসছে। তার অ্যাডাল্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার কমন, ফিমেলে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা, যে আইটিবি সবচেয়ে কমন হয় ফিমেলের ক্ষেত্রে, এবং এটা আস্তে ধীরে সুস্থ, দেখেন ইনসিডিয়াস অনসেট, আস্তে ধীরে সুস্থ ডেভেলপ করবে। আইটিবি চিলড্রেনের ক্ষেত্রে খুব আনলাইকলি হয়ে থাকে, আনইউজুয়াল কোনো ধরনের হিস্ট্রি যদি না থাকে, দ্যাট মিনস কোন হিস্ট্রি না থাকে, যদি সে ভাইরাল ইনফেকশন দ্বারা আক্রান্ত না হয়ে থাকে। তার মানে আমি আগেই বলছিলাম এই ডিজিজটা কখনো একা হয় না, তার সাথে সাঙ্গপাঙ্গ কেউ থাকবে। তাহলে ভাইরাল ইনফেকশন যদি বাচ্চাদের ক্ষেত্রে না হয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এই আইটিবি চান্স অনেক কম। এটা সাইন সিমটম ইউজুয়ালি কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের মতো থাকে, এটা আমরা ডিটেলস পড়বো রিউমাটোলজির ক্ষেত্রে, মোটামুটি একটু জানলেই হবে এখান থেকে। এবং এইটা আপনার এই সায়েন্স সিমটা ডেভেলপ করতেও সেভারাল ইয়ার্স প্রায় সময় লেগে যাবে, মানে খুব তাড়াতাড়ি যে আপনি বুঝতে পারেন তা না, আস্তে ধীরে 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 ডেভেলপ করবে। যেমন রিউমাটোলজি ডিসঅর্ডার গুলো অনেক ধীরে সুস্থে অনেক বছর ধরে হয়ে থাকে। আচ্ছা যাক, পেশেন্ট এজ যাদের 65 ইয়ার্স এর উপরে, 65 ইয়ার্স এর উপরে থাকবে, তাহলে আমাদের তাদের কি করতে পারি, তার বোন ম্যারো এক্সামিনেশন করতে হবে। কেন বোন ম্যারো এক্সামিনেশন, আগে বলছিলাম আইটিবি একা হবে না, তাকে দেখেন তার বি সেল ম্যালিগনেন্সি আছে কিনা, বি সেল ম্যালিগনেন্সি আছে কিনা এটা দেখার জন্য আমরা বোন ম্যারো টেস্ট করে দেখতে পারি। এবং বিভিন্ন অটো অ্যান্টিবডি টেস্ট পারফর্ম আমরা করে থাকি, অটো অ্যান্টিবডি টেস্ট গুলো করে দেখতে হবে, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আছে কিনা তাদেরকে করে দেখতে হবে যাদের এজ 65 ইয়ার্স এর উপরে। আর কি করতে হবে, আমরা আগে বলছিলাম কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের পরে যে কথাটা আসছে, পেশেন্টের এইচআইভি আছে কিনা, এইটাও আমাদের সাথে সাথে টেস্ট করতে হবে। পেশেন্টে আমরা কি টেস্ট করব, এইচআইভি টেস্ট করতে হবে, এইচআইভি আছে কিনা এটা আমরা টেস্ট করে দেখতে হবে। দেন আর কি করতে পারি, পেশেন্টের ক্ষেত্রে আমরা একটা পিভিএফ করবো, পেরিফেরাল ব্লাড ফিল্ম করে দেখতে পারি, যদি এটা সাধারণত কি থাকে, নর্মাল হয়ে থাকে। আর যদি আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করে থাকি, তাহলে পেশেন্টের ক্ষেত্রে আমরা প্লাটিলেট পরিমাণটা অনেক কম পাবো। আর বোন ম্যারো যদি করে থাকি, শুধুমাত্র বোন ম্যারো এই আইটিবির ক্ষেত্রে দেখবো মেগা ক্যারিওসাইটস এর পরিমাণ বেশি থাকবে, যেখান থেকে ইউজুয়ালি প্লাটিলেট তৈরি হয়ে থাকে, এই জন্য এটা পরিমাণ বেশি থাকবে বোন ম্যারোতে। পেশেন্টের ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, এই পেশেন্ট গুলো হচ্ছে স্টাবেল, যদি কম্পেনসেটেড আইটিপি হয়, প্লাটিলেট কাউন্ট মোর দ্যান 30 × 10⁹ এটা হয়, তাহলে কোনো ধরনের কি দরকার নেই, নো রিকোয়ার্ড ট্রিটমেন্ট টু রেইজ দ্য প্লাটিলেট কাউন্ট, মানে পর্যাপ্ত পরিমাণ যদি প্লাটিলেট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার প্লাটিলেট বাড়ানোর জন্য প্লাটিলেট ট্রান্সফিউশন বা এই ধরনের দরকার নেই। যদি কোন সময় ট্রান্সফিউশন করবেন সেটা নির্ভর করবে, যদি ব্লিডিং এর চান্স, যদি ব্লিডিং এর রিস্ক থেকে যায় অর্থাৎ প্লাটিলেট পরিমাণ অনেক কমে যায়, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। যেমন আপনি কোনো একটা বায়োপসি করতে যাচ্ছেন অথবা কোনো একটা সার্জারি করতে যাচ্ছেন সেই পেশেন্টের, সেই ক্ষেত্রে আমরা প্লাটিলেট যাতে ব্লিডিং না হয় সেক্ষেত্রে আমরা প্লাটিলেট ইনক্রিজ, ব্লাডের ট্রান্সফিউশন করতে পারি। আমরা নেক্সট ক্লাসে যদি পারি ব্লাড ট্রান্সফিউশন পড়বো, তখন আরো এইগুলো না ডিটেলস হবে। ফার্স্ট লাইন থেরাপি এই ধরনের পেশেন্টকে আমরা দিতে পারি হাই ডোজ অফ গ্লুকোকর্টিকয়েডস। এই ফার্স্ট থেরাপি কোনটা, যাদের স্পন্টেনিয়াস ব্লিডিং এর চান্স থাকবে তাদেরকে আমরা কি দেবো, হাই ডোজ, খেয়াল করে দেখেন হাই ডোজে গ্লুকোকর্টিকয়েডস আমরা দিয়ে থাকবো। সেটা আইদার প্রেডনিসোলন হতে পারে অথবা ডেক্সামিথাসোনও হতে পারে। এটা হচ্ছে ফার্স্ট লাইন আমাদের থেরাপি। এটা দিলে আপনার কি হবে, যদি আপনি হাই ডোজে গ্লুকোকর্টিকের মানে প্রেডনিসোলন অথবা ডেক্সামিথাসোন দেন, তাহলে উপকার যেটা হবে সেটা হচ্ছে অ্যান্টিবডি
যেটা হচ্ছিল অটো অ্যান্টিবডি যেটা হচ্ছিল, অ্যান্টিবডি প্রোডাকশন পরিমাণ কমে যাবে এবং সেন্সিটাইজ ইনহিবিট দ্য ফ্যাগোসাইটোসিস, মানে প্লাটিলেটকে যে এনগাল্প করে ফেলছিল, ফ্যাগোসাইটোসিস করছিল, সেন্সিটাইজ প্লাটিলেট বাই দ্য রেটিকুলার এন্ডোথেলিয়াল সেল, এইটা পরিমাণ কমে যাবে। তার মানে এক হচ্ছে অটো অ্যান্টিবডি তৈরি হওয়ার পরিমাণ কমে যাবে, আর যারা এই এনগাল্প করা যে পরিমাণটা ছিল রেটিকুলার এন্ডোথেলিয়াল সেলের মাধ্যমে কাকে, প্লাটিলেটকে, সেটা পরিমাণও কমে যাবে। আর কি করতে পারে, আমরা তাকে ইন্টারভেনাস ইমিউনোগ্লোবিউলিন দিতে পারি। এটা করলে কি হবে, তাহলে এই যে প্লাটিলেট কাউন্ট বাই ব্লক ইন অ্যান্টিবডি রিসেপ্টর যেটা আছে রেটিকুলার এন্ডোথেলিয়াল সেলে, এটা আমাদের কি করতে পারে, এটা ব্লক করে দেবে। ইমিউনোগ্লোবিউলিন গুলো দিলে রেটিকুলার এন্ডোথেলিয়াল সেল যারা অ্যান্টিবডি যারা প্লাটিলেটকে অ্যাকসেপ্ট করেছিল তাদেরকে সে ব্লক করে দিতে পারে। এই একটা কাজ করতে পারে। ওকে, একটু জানলে হবে। আর যদি তার যদি কি হতে থাকে, মিউকোজাল ব্লিডিং এর চান্স যদি হতে থাকে, স্লো রেসপন্স অফ গ্লুকোকর্টিকয়েড অ্যালন যদি এটা থাকে, এই দেখেন স্পেশালি উইথ দ্য এভিডেন্স অফ সিগনিফিকেন্ট মিউকোজাল ব্লিডিং অর স্লো রেসপন্স টু গ্লুকোকর্টিকয়েড। আর আরেকটা হচ্ছে প্রেজেন্স মানে পারসিস্টেন্স অফ পটেনশিয়ালি যদি লাইফ থ্রেটিং ব্লিডিং শুড বি ট্রিটেড উইথ প্লাটিলেট ট্রান্সমিশন, মানে এত কিছু আমরা গ্লুকোকর্টিকয়েড দিলাম, আমরা সেটা প্রেডনিসোলন দিলাম, ইমিউনোগ্লোবুলিন দিলাম, ডেক্সামিথাসোন দিলাম, তারপরেও পেশেন্টের ব্লিডিং এ কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রেই আপনাকে কি করতে হবে, প্লাটিলেট ট্রান্সমিশন করতে হবে। ওকে, প্লাটিলেট ট্রান্সমিশন করতে হবে। শুধু তাই না, এর সাথে আমাদেরকে আদার যে থেরাপি গুলো আছে, মানে দ্যাট মিনস যে ডেক্সামিথাসোন, প্রেডনিসোলন, এইগুলোকেও এবং ইমিউনোগ্লোবিন যে থেরাপি, এইগুলোকে কন্টিনিউ রাখতে হবে। আচ্ছা, এটা অ্যাকুট কেস, আবার ক্রনিক হতে পারে, রিলাপস হতে পারে, মানে সে ভালো হতে হতে আবার খারাপের দিকে যেতে পারে। সেক্ষেত্রে আমরা গ্লুকোকর্টিকয়েড আবার শুরু করবো, মানে পেশেন্টে আপনি দিলেন ট্রিটমেন্টে শুরু করে হঠাৎ ভালো হয়ে গেল, আবার হঠাৎ করে খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আবার কি করবো, আবার গ্লুকোকর্টিকয়েড স্টার্ট করতে পারি। আর ট্রু রিল্যাপস অথবা প্রাইমারি রিফ্র্যাক্টরি ডিজিজ যদি থাকে, সেকেন্ড লাইন থেরাপি আমরা শুরু করব। মানে এটা দেওয়ার পরে যদি কাজ না হয়, তাহলে আমাদের সেকেন্ড লাইন থেরাপিতে যেতে হবে। সেকেন্ড লাইন থেরাপির মধ্যে আমরা কি কি দিতে পারি, একটা হচ্ছে থ্রম্বোপয়েটিন রিসেপ্টর অ্যাগনিস্ট কিছু আছে, এটাকে বলা হয় অ্যালট্রম বোপাব অথবা মমিপ্লোস্টিন, এইগুলো আমরা দিতে পারি। আর কি করতে পারি, পেশেন্টের ক্ষেত্রে আমরা স্প্লেনেক্টমি করতে পারি এবং ইমিউনোসাপ্রেশন যে ড্রাগগুলো আছে তাকে ইউটিলাইজ করতে পারি। এইটা এত সময় আমরা যেগুলো আলোচনা করছিলাম, এইগুলো ওভারঅল আইটিপি। আইটিপি থেকে যেই কোশ্চেনই করুক না কেন, ইনশাল্লাহ এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না, এই পর্যন্ত জানলেই হবে। এখন আমরা ব্লিডিং ডিসঅর্ডার মধ্যে শুধু আইটিপি জানলে হবে, আর বাকি কিছু লাগবে না। কোয়াগুলেশন ডিসঅর্ডার পড়বো। কোয়াগুলেশন ডিসঅর্ডার প্রথমে যেটা আসছে হবে কজেস অফ কোয়াগুলোপ্যাথি, কেন হয়ে থাকে। তাহলে কনজেনিটাল যে কজ, একটা হচ্ছে এক্স লিঙ্ক হিমোফিলিয়া এ এবং বি, এটা আমরা পড়বো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা এখানে কোশ্চেনে থেকে। অটোজোমাল অনেকগুলো ডিসঅর্ডার আছে, ভলউইনবেস থেকে ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, কম্বাইন্ড ডেফিসিয়েন্সি, দেন হচ্ছে হাইপোফিবনোজেন, ডিসফিবনোজেন, এইগুলোর কারণে অটোজোমাল কারণে হতে পারে। এটা নিয়ে আমরা ডিটেলস পাবো হিমোফিলিয়া এ এবং বি নিয়ে। অ্যাকোয়ার্ডটা আমরা দেখি, আপনাদের পরীক্ষা যদি কোশ্চেন আসে তাহলে আসবে অ্যাকোয়ার্ড থেকে। তাহলে কোয়াগুলেশন ডিসঅর্ডার যে কোশ্চেন যেটা আসবে সেটা আসবে মেইনলি অ্যাকোয়ার্ড থেকে। তাহলে অ্যাকোয়ার্ডের মধ্যে দেখেন আন্ডার প্রোডাকশনের কারণে হতে পারে, ইনক্রিজ কনজাম্পশনের কারণে হতে পারে, সেটা ডিআইসি কারণে হতে পারে, তারপর ভলিউমাস ডিসঅর্ডার হতে পারে, অথবা আদার কোনো ফ্যাক্টর ডেফিসিয়েন্সি কারণে হতে পারে, যেমন 10, 7 এই কারণে হতে, অথবা ড্রাগ ইনডিউসড কারণে হতে পারে। এটা অলরেডি আমরা প্রথমে একবার বলছিলাম। তাহলে এখন আমরা শুরু করি হিমোফিলিয়া এ। এখান থেকে শুধু এই হিমোফিলিয়া পড়লেই হবে, আর বাকি এগুলো দরকার নেই। তাহলে হিমোফিলিয়া এ মানে হচ্ছে হিমোফিলিয়া বি ও আছে, তাহলে হিমোফিলিয়া এ আমরা শুরু করলাম। তাহলে আমরা জানি হিমোফিলিয়া এ মানে যে ফ্যাক্টরকে বলা হয় সেটা হচ্ছে ফ্যাক্টর 8। ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সির কারণে হিমোফিলিয়া এটা হয়ে থাকে, এবং পার্ট 10,000 এর ক্ষেত্রে একজনের এরকম পাওয়া যায়। এবং সবচেয়ে এইটাই মার্ক করেন ইনফিনিটি স্টার, দিস দ্য মোস্ট কমন কনজেনিটাল কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। সবচেয়ে কোয়াগুলেশন ফ্যাক্টর কনজেনিটাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার সেটা হচ্ছে হিমোফিলিয়া এ, এবং মেইনলি ফ্যাক্টর 8।
ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি কারণে। তাহলে ফ্যাক্টর ইজ প্রাইমারিলি সিনথেসাইজড বাই দ্য লিভার। তাহলে এখানেও আমরা পেয়ে গেলাম এই ফ্যাক্টর 8 কে তৈরি করে, একটা হচ্ছে লিভার অ্যান্ড এন্ডোথেলিয়াস সেল, বডির যে এন্ডোথেলিয়াস সেল আছে তারা তৈরি করে। নাম্বার 1 আমি আবার বলছি লিভার, নাম্বার 2 এন্ডোথেলিয়াস সেল, নাম্বার 1 লিভার, নাম্বার 2 এন্ডোথেলিয়াস সেল, এবং এদের হাফ লাইফ হচ্ছে অনলি 12 আওয়ার্স, 12 ঘন্টা পর্যন্ত আমাদের বডিতে এটা থাকে এই ফ্যাক্টর 8। এখন এইটা যদি ডেফিসিয়েন্সি হয়ে যায় সেই ক্ষেত্রে এটা হতে পারে। আমরা এখন একটু জেনেটিক্স সম্পর্কে জানবো, যেরকম আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে জানছিলাম। জেনেটিক্স যেটা আছে, ফ্যাক্টর 8 যেটা আছে এটা হচ্ছে এক্স ক্রোমোজোমের। তাহলে এইটাকে মার্ক করেন, এইটাই পরীক্ষা দিতে পারে যে কোন ক্রোমোজোমে, বললে এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, ক্রোমোজোম নাম্বার 21, ক্রোমোজোম নাম্বার 16 এভাবে উল্লেখ করতে হবে। তাহলে ফ্যাক্টর 8 কোথা থেকে, এক্স ক্রোমোজোমের মধ্যে থাকে। এবং মিউটেশন, এবং এই প্রবলেমটা কখন হয়, যদি এই ফ্যাক্টর 8 যদি মিউটেশন যদি হয়ে থাকে, অ্যাজ লাইক থ্যালাসেমিয়ার মতো, এই মিউটেশনের কারণে এই ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি হয়ে থাকে। তাহলে এক্স ক্রোমোজোম যদি মিউটেশন হয় অথবা ফ্যাক্টর 8 এ যদি মিউটেশন হয়, সেই ক্ষেত্রে এই জিনটা মিউটেশনের কারণে আমাদের হিমোফিলিয়া হয়ে থাকে। তাহলে এক্স ক্রোমোজোম পরে থাকে হিমোফিলিয়া এবং এক্স লিঙ্ক ডিসঅর্ডার। তাহলে এটা কোন ধরনের ডিসঅর্ডার? হিমোফিলিয়া এ, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার অথবা এক্স লিঙ্ক ডিসঅর্ডার, যেটাই বলেন না কেন। এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, এটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে দেখেন, অল ডটার্স অফ এ প্যারেন্ট উইথ হিমোফিলিয়া আর অব্লিগেটেড ক্যারিয়ার। তার মানে একটা পরিবারে বাবা মার তার যে মেয়েগুলো থাকবে, অল যত মেয়ে থাকবে, এই মেয়েগুলো কি হবে, অব্লিগেট ক্যারিয়ার হয়ে থাকে। এবং 1 to 4 চান্স ইন ইস প্রেগনেন্সি, অর্থাৎ প্রতি প্রেগনেন্সিতে 25%, কত পার্সেন্ট, 25% চান্স থাকবে যে প্রত্যেক যদি বাচ্চা ছেলে যদি হয় সে অ্যাফেক্টেড হওয়ার চান্স থাকবে। সেটা কি বলা হচ্ছে দেখেন, অ্যাফেক্টেড মেল, অর্থাৎ মেল চান্স হবে, ছেলেরা সবচেয়ে আক্রান্ত হওয়ার চান্স অনেক বেশি। নর্মাল মেল বেবি একটা হতে পারে, অথবা তার বেবি অ্যাফেক্টেড হতে পারে, কিন্তু তার মেয়ে একটা ক্যারিয়ার হতে পারে, অথবা নর্মাল মেয়ে হতে পারে। অর্থাৎ মেয়ে কখনো এফেক্টেড হবে না, মেয়ে ক্যারিয়ার, আয়দার ক্যারিয়ার হতে পারে অথবা নর্মাল হবে, কিন্তু ছেলে সবসময় নর্মাল হওয়ার চান্স অথবা সে এফেক্টেড হবে, মানে সে সবসময় এফেক্টেড হবে। অ্যান্টিনেটাল ডায়াগনোসিস করতে পারি, কোরিনিক ভিলাস স্যাম্পলিং, যেটা আমরা অলরেডি থ্যালাসেমিয়ার সময় করছিলাম, ওই সময় করতে পারি, করলে আমরা আগে তো হয়তো জানতে পারবো। এটা পড়ার আগে আপনার একটু সবাই টাইটেল লেখেন, সবাই একটু খাতা কলম নেন, এত সময় তো আমি বলে গেলাম। টাইটেল দেন এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, তাহলে জিনিসটা একটু মনে থাকবে। এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, তার মানে এটা একটা রিসেসিভ ডিসঅর্ডার, প্রমিনেন্ট না। এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, হিমোফিলিয়া এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, টাইটেল দেন এরকম। এটা দিয়ে এই পাশে লিখবেন হচ্ছে ক্যারিয়ার, যদি এরকম থাকে সে হবে ক্যারিয়ার। আর এটা লিখে লিখবেন এফেক্টেড। এই ক্ষেত্রে হবে মেল, যেটা ফিমেল যেটা আছে, ফিমেল তখন ক্যারিয়ার হবে। আর এই ক্ষেত্রে হচ্ছে ফিমেল এফেক্টেড হবে, মেল এফেক্টেড হবে। যদিও এটা রেয়ার, এটা পাওয়া যায় না, খুব রেয়ার, খুব রেয়ারলি পাওয়া যায়, ইউজুয়ালি মেলটাই পাওয়া যায়। তাহলে দিস ইজ দ্য ক্যারিয়ার আর দিস ইজ দ্য এফেক্টেড, এটা লিখেন। তারপরে লেখেন মেল আর অলওয়েজ সাফার, মেল আর অলওয়েজ সাফার, এটা সবাই লেখেন, মেল আর অলওয়েজ সাফার। সেকেন্ড পয়েন্ট দিয়ে লেখেন নেভার ক্যারিয়ার, নেভার ক্যারিয়ার, তার মানে ছেলেরা ক্যারিয়ার হয় না, ছেলেরা আইদার নর্মাল হবে অথবা আইদার কি হবে, এফেক্টেড হবে, অলওয়েজ সাফার। ফিমেল আর ইউজুয়ালি ক্যারিয়ার, তারপর লিখবেন ফিমেল আর ইউজুয়ালি ক্যারিয়ার, ফিমেল আর ইউজুয়ালি ক্যারিয়ার। তারপরে লেখেন সামটাইমস সাফারার, সামটাইমস সাফারার, ব্র্যাকেটে দিয়ে লিখবেন রেয়ার, ব্র্যাকেটে রেয়ার। আমি আবার বলি, মেল আর অলওয়েজ সাফার, নেভার ক্যারিয়ার,
ফিমেল আর ইউজুয়ালি ক্যারিয়ার, সামটাইমস সাফারার, ব্রাকেটে রেয়ার, খুব কম। এই পর্যন্ত কি লেখা হয়েছে? একটু কি লিখেছেন? লিখে থাকলে আমারে বলেন লিখেছেন কিনা। একটু কি লেখা হয়েছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু দেখি, আমরা এইটা যদি দেখি, যদি মেল যদি হয় অ্যাফেক্টেড, অ্যাফেক্টেড এর সাথে যদি একজন, যদি নর্মাল ফিমেলের বিয়ে হয় তাদের বাচ্চা কি হবে দেখি। তাহলে এই ক্ষেত্রে কি দেখেন, এইটা পড়লাম। আরো সুন্দর লাগবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি মেল যদি এফেক্টেড হয় আর ফিমেল যদি নর্মাল হয়, সেক্ষেত্রে দেখেন তার যে দুইটা মেয়ে বাচ্চা হলো, ফিমেল যে দুইটাই হলো, এই দুইজনই কিন্তু ক্যারিয়ার, তাই না? তার মানে এখানে যে ক্যারিয়ার যেটা আসছে তার বাবার থেকে আসছে, বাবার থেকে কারণে মেয়েরা ক্যারিয়ার, কিন্তু তারা এফেক্টেড না। এবং বাবার যখন হয়েছে, তার যে দুইটা ছেলে যখন হবে, এই দুইটা ছেলেই কিন্তু নর্মাল। ক্লিয়ার কনসেপ্টটা? দুইটা নর্মাল, তার মানে বাবার থেকে কখনোই সন্তানে, কখনো বাবার থেকে সন্তানে কি হয় না, ট্রান্সমিট হয় না। এইটা, এই ডিজিজটা বাবার থেকে সন্তানে ট্রান্সমিট হয় না, কিন্তু বাবার থেকে মেয়েতে যাবে, তবে ক্যারিয়ার হতে পারে। সো এইখানে দেখেন 50% ক্যারিয়ার আর 50% নর্মাল, কোন ক্ষেত্রে বাবা যদি এফেক্টেড হয়, মা যদি নর্মাল হয়। এখন যদি মনে করেন এরকম হলো, মা মনে করেন ক্যারিয়ার আর বাবা হচ্ছে নর্মাল, ঠিক আছে, সেক্ষেত্রে কি হয় আমরা একটু দেখি। এই ক্ষেত্রে দেখেন, একটা মেয়ে যেটা হয়েছে সেই মেয়েটা এখানে হচ্ছে নর্মাল, একটা মেয়ে যেটা হয়েছে সে হয়েছে ক্যারিয়ার, এখানে একটা ছেলে যেটা হয়েছে সে হয়েছে নর্মাল মেল একটা, আর এই যে মেল যেটা হয়েছে, দিস ইজ দ্য এফেক্টেড, এফেক্টেড মেল, এই যে এটা হলো। তাহলে এই চারটা যদি আমরা কাউন্ট করি, চারটার মধ্যে দেখেন ফিমেল নর্মাল হয়েছে, ফিমেল ক্যারিয়ার একটা, মেল একটা নর্মাল, মেল যেটা আছে একটা এফেক্টেড, দিস ইজ দ্য 25%। এই জন্যই ডেভিডসন এই কথাটা বলেছে যে 25% চান্স, অর্থাৎ ওয়ান ইজ এফেক্টেড আউট অফ ফোর। এই কারণে ডেভিডসন এই লাইনটা লিখেছে যে এটা কোন ক্ষেত্রে, যদি বাবা যদি নর্মাল হয় আর মা যদি ক্যারিয়ার হয়, তাদের যদি সন্তান হয়, তাহলে প্রত্যেকটা প্রেগনেন্সিতে 25%, এরকম না চারটা বাচ্চা হলো, চারটার বাচ্চার মধ্যে একটা সন্তান এরকম হবে, এরকম না, এভরি প্রেগনেন্সিতে তার চান্স থাকবে যে চারটার মধ্যে একটা কি হবে, এফেক্টেড হওয়ার চান্স থাকবে। সে যদি মেল হয় তাহলে তার এফেক্টেড চান্স থাকবে, আর ফিমেল যদি হয় আইদার সে নর্মাল হবে, ক্যারিয়ার হবে, কিন্তু এফেক্টেড হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন এটা। এনি কোশ্চেন এখানে এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? ইয়েস অর নো একটু লিখলে বুঝতে পারবো। এনি কোশ্চেন? এটা আমরা করছিলাম, আমরা 1911 অনেক সময় করছি এটা। এনি কোশ্চেন? ফারজান আপু, তামান্না আপু, এনিওয়ান? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরের পার্টে চলে আসি। এখন দেখি হিমোফিলিয়াটার সিভিরিটি দেখি। এটা সাধারণত ইন্টারন্যাশনাল সোসাইটি অফ থ্রম্বোসিস অ্যান্ড হিমোস্টেসিস, তারা একটা সোসাইটি আছে, তারা একটা ক্রাইটেরিয়া করেছে, সেটা মাইল্ড, মডারেট, সিভিয়ার। তখন তারা ব্লাড লেভেলে ফ্যাক্টর 8 এবং 9 লেভেল দেখে। এটা দেখার পরে তারা এটাকে
কোন পর্যায়ে হিমোফিলিয়া আছে সেটাকে ডায়াগনোসিস করে। অর্থাৎ আমরা এটা দেখে বুঝতে পারবো। যদি তার মাইল্ড থাকে সেক্ষেত্রে মেজর ইনজুরি অথবা সার্জারি রেজাল্টস, মেজর ইনজুরি অথবা সার্জারি করার সময় তার ব্লিডিং বেশি হবে। মডারেটের ক্ষেত্রে জাস্ট মাইল্ড ট্রমা অথবা সার্জারিতেই ব্লিডিং হবে, মেজর না, মাইল্ডে। আর সিভিয়ারে যদি যায়, মানে স্পন্টেনিয়াসলি তার ব্লিডিং হতে থাকবে, সেটা তার জয়েন্ট স্পেসে হতে পারে, মাসেলের মধ্যেও হতে পারে। এখন আমি সেই ফিগারটা দেখেছি, দেখেন মেসি ব্রুসিং পরিমাণ এখানে হয়েছে, হেমাটোমা হয়েছে এই জায়গাটায়। এবং হিমাটোমা আরো যদি আমরা লিভারে যাই, এই যে মাসেলের মধ্যে, এটা হচ্ছে মাসেলের মধ্যে হিউজ পরিমাণ আমাদের বাইসেপস মাসেলস এবং সামনে যে মাসেল আছে আমাদের আর্মের ক্ষেত্রে। আর দেন লিভারের ক্ষেত্রে দেখেন হেপাটোমা হতে পারে, সিরোসিস লিভার হতে পারে, আর হেপাটাইটিস সি ভাইরাস হতে পারে। ওকে, দেন আমরা যখন থাই মাসেল যদি যাই, থাই মাসেল হেমাটোমা হবে। ওকে, সিভিয়ার হিমোফিলিয়াতে হেমাটোমা হয় এই যে থাই মাসেল গুলোতে। এবং জয়েন্ট স্পেসে যদি দেখি আমরা, ক্রনিক হিমোফিলিক আর্থোপ্যাথি ডেভেলপ করে এবং জয়েন্ট গুলো হিউজ পরিমাণ সোয়েলিং হয়ে যাবে। এইটা দেখেন হিউজ পরিমাণ সোয়েলিং, আগের থেকে অনেক বেশি সোয়েলিং। এবং শুধু তাই না, সাথে তার মাসেল ওয়াশিং হতে পারে। আর ইন্টারপেনিয়াল কি হতে পারে, রেট্রোপেনিয়াল পেরিটোনিয়াল ক্ষেত্রে ম্যাসিভ রেট্রোপেরিটোনিয়াল হেমোরেজ ডেভেলপ করবে। ঠিক আছে, এখানে হিউজ পরিমাণ ব্লিডিং হবে রেট্রোপেরিটোনিয়াল। এবং যদি আপনি এটা যদি এক্সরে করে থাকেন, হিমোফিলিক আর্থোপ্যাথি পাওয়া যাবে যদি আপনি নি জয়েন্টের এক্সরে করে থাকেন। সিভিয়ার হিমোফিলিয়া অলরেডি আমরা বলে ফেলছি, প্রেজেন্ট স্পন্টেনিয়াস ব্লিডিং থাকে। এবং এই ব্লিডিং গুলো কোথায় কোথায় সবচেয়ে বেশি থাকে, একটা থাকবে হচ্ছে তার স্কিনে, স্কিনে হুইজ ব্লিডিং থাকবে। নাম্বার টু মাসেলে, আমরা অলরেডি দেখিয়ে এসেছি আর্ম এবং আমাদের থাই মাসেলে। এবং আর কোথাও হতে পারে, এটাও আমরা দেখছি, সেটা জয়েন্ট, স্পেশালি নি জয়েন্টের ক্ষেত্রে পাওয়া যায়। তাছাড়া কোথাও ব্লিডিং হতে পারে, রেট্রোপেরিটোনিয়াল হতে পারে অথবা ইন্ট্রাক্রেনিয়াল, ব্লিডিং এর চান্স অনেক বেশি থাকে। হ্যাঁ, যদি কোনো বাচ্চার ক্ষেত্রে যদি পাওয়া যায় সিভিয়ার হিমোফিলিয়া, আমি আবার বলছি, কোনো বাচ্চার ক্ষেত্রে যদি হিমোফিলিয়া পজিটিভ আসে এবং সেটা যদি সিভিয়ার পর্যায়ে চলে যায়, তাহলে তার ইন্ট্রাক্রেনিয়াল হিমোরেজের চান্স অনেক বেড়ে যাবে। তাহলে আমাদের একটা বাচ্চা যদি হিমোফিলিয়া পায়, তা যদি সিভিয়ার হয়, সেক্ষেত্রে আমাদেরকে ইন্ট্রাক্রেনিয়াল হিমোরেজের কথা অনেক মাথায় রাখতে হবে। এবং মাইল্ড এবং মডারেট যেটা আছে হিমোফিলিয়া, সেই ক্ষেত্রে পেশেন্টগুলোর সেম প্যাটার্ন অফ ব্লিডিং থাকে। তবে যে সেক্ষেত্রে কোন সময় হয়ে থাকে, সার্জারি অথবা ট্রমা, ট্রমা অথবা সার্জারি ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা ব্লিডিং পেতে পারি। অর্থাৎ সে খেলতে গেছে, হঠাৎ করে পড়ে যেতে হাঁটুতে লাগছে, সেখান থেকে হঠাৎ করে ব্লিডিং হয়ে গেছে। অথবা কোনো জায়গায় আঘাত লাগছে, সেখানে হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে গেছে এবং অনেক বেশি মাত্রায়। যেটা মেজর মরবিডিটি যেটা থাকে, রিকারেন্ট ব্লিডিং হয়ে থাকে সিভিয়ার হিমোফিলিয়াতে রিকারেন্ট ব্লিডিং হয়ে থাকে। এবং এই ব্লিডিংটা সবচেয়ে বেশি হয়ে থাকে মাস্কুলোস্কেলেটাল, অর্থাৎ আমাদের মাস্কুলোস্কেলেটাল রিজনে সবচেয়ে বেশি ব্লিডিং হয়ে থাকে। এবং এই ব্লিডিংটা আমি অলরেডি বলে ফেলছি, সেটা হচ্ছে লার্জ জয়েন্টসে বেশি হবে। এবং লার্জ জয়েন্টসের মধ্যে কোথায়, নি জয়েন্ট হতে পারে, এলবো জয়েন্ট হতে পারে, অ্যাঙ্কেল জয়েন্ট হতে পারে, অথবা হিপসে। সাধারণত আমরা পড়ে গেলে যেখানে গুলোতে বেশি আঘাত লাগে, সেই সকল জায়গায় ব্লিডিং হয়ে থাকে। আর মাসেল যে হিমাটোমা যেগুলো হয়ে থাকে, সেটা সবচেয়ে বেশি থাকে, দেখেন একটা হচ্ছে কাপ মাসেলে থাকবে, আর একটা হচ্ছে সোয়াস মাসেলে। এই দুইটা মাসেলে সবচেয়ে বেশি ব্লিডিং আমরা পেয়ে থাকবো। এইগুলো একটু ভালো করে পড়ে রাখবো, তাহলে লার্জ জয়েন্টের ক্ষেত্রে নির্ভর করে। তাহলে দেখেন আর্লি ট্রিটমেন্ট ইউজুয়ালি খুব বেশি ইজ নট গিভেন টু দ্য অ্যারিস ব্লিডিং, হোয়াট সোয়েলিং অথবা ভেরি পেইনফুল জয়েন্ট যে থাকে, আর মাসেল হেমাটোমা ডেভেলপ করে। মানে ট্রিটমেন্ট শান্ত, যদি খুব বেশি পেইনফুল জয়েন্ট না হয়, মাসেল হেমাটোমা যদি ডেভেলপ না করে ইউজুয়ালি, অথবা অনেক বেশি ব্লিডিং যদি না হয়, ইউজুয়ালি এই ধরনের পেশেন্টের খুব একটা ট্রিটমেন্ট দেওয়া হয় না। রিকারেন্ট যদি ব্লিডিং হতে থাকে জয়েন্টে, সেক্ষেত্রে সাইনোভিয়াল হাইপারট্রফি হতে পারে, ডিস্ট্রাকশন অফ কার্টিলেজ হতে পারে, এবং তার ক্রনিক হিমোফিলিক আর্থোপ্যাথি ডেভেলপ করতে পারে। কমপ্লিকেশন কি হতে পারে, কমপ্লিকেশন শান্ত মাসেল হিমোটোমা কোথায় হচ্ছে তারপরে নির্ভর করে। যেমন যদি লার্জ সোয়াস মাসেলে যদি ব্লিডিং হতে থাকে, তাহলে সে সবচেয়ে বড় প্রবলেমটা হবে, সে ফিমোরাল নার্ভটাকে কম্প্রেস করবে, ফিমোরাল নার্ভটাকে কি করবে, কম্প্রেস করবে। এবং যদি কাপ মাসেলে যদি হেমাটোমা হয়, তাহলে ফেসিয়াল যে আমাদের শীত যেটা আছে আমরা অলরেডি জানি,
এই ফেসিয়াল শীট মানে কাপ মাসেল মানে ইনফিরিয়র এক্সট্রিমিটি যখন আমরা পড়ছিলাম, ফেসিয়াল শীট যে তার এক একটা কম্পার্টমেন্টে ভাগ করা হয়, সেখানে কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করবে। ওকে, আর কম্পার্টমেন্ট সিনড্রোম যখন ডেভেলপ করতে থাকবে, প্রেসারে ব্লাড ফ্লো কমিয়ে যেতে থাকবে এবং তার চারি সাইডে আস্তে আস্তে ইস্কেমিয়া ডেভেলপ করবে। ইস্কেমিয়া হতে পারে, নেক্রোসিস হতে পারে, ফাইব্রোসিস হতে পারে, এগুলো অলরেডি আমরা প্যাথোলজিতে পড়ে আসছি। এবং আস্তে আস্তে কি হবে, সাবসিকুয়েন্ট ভাবে কন্ট্রাকশন হবে এবং শর্টেনিং। কি শর্টেনিং হবে, আমাদের অ্যাকিলিস টেন্ডনটা আস্তে আস্তে শর্টেনিং হয়ে যাবে, যেহেতু তার ব্লাড ফ্লো কমে গেছে আগের থেকে। ফাইব্রোসিস যখন হওয়া শুরু হয়, তখন টেন্ডন গুলো আস্তে আস্তে শর্টেনিং হয়ে যেতে থাকে। তাহলে আমরা এই পেশেন্টটা এখন ম্যানেজমেন্ট কি করব? দেখেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট হচ্ছে সিভিয়ার হিমোফিলিয়া এ ইজ মোর অ্যাফ্লুয়েন্ট কান্ট্রিজ প্রোফাইলেটিক কোয়াগুলেশন ফ্যাক্টর আমরা দিতে পারি। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর রিপ্লেসমেন্ট, এটা এক কথায় অ্যান্সার। এবং তার মেইন যে এই ট্রিটমেন্টের মেইন যেটা আছে আমাদের ফ্যাক্টর 8, ফ্যাক্টর 8 কে আমাদের রিপ্লেস করতে হবে। আর যদি হিমোফিলিয়া বি যদি হয়, সেক্ষেত্রে আমরা ফ্যাক্টর 9 কে রিপ্লেস করব। এইটা হচ্ছে মেইন ট্রিটমেন্ট, অন্য কোনো ট্রিটমেন্ট মেইন হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে ওভারঅল আমাদের হিমোফিলিয়া এ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে হিমোফিলিয়া বি অথবা ক্রিসমাস ডিজিজ। 39 বিসিএস এ কোশ্চেন করছিল এটা, যে ক্রিসমাস ডিজিজের ক্ষেত্রে কোন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়, ক্রিসমাস ডিজিজের ক্ষেত্রে কোন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়, এইটাই ছিল 39 বিসিএস এর কোশ্চেন। তাহলে আমরা সে দেখলাম সেটা হচ্ছে মেইন হচ্ছে ফ্যাক্টর 9। এই ফ্যাক্টর 9 যদি ডেফিসিয়েন্সি হয়ে থাকে এবং এই ফ্যাক্টর 9 যেটা আছে সেও আমাদের কিন্তু এই এক্স ক্রোমোজোমের পরেই থাকে। তাহলে আমি আবার বলছি, এই জন্য এই ক্রোমোজোম ওই ফ্যাক্টর 8 এবং 9 কোথায় থাকছে, এক্স ক্রোমোজোমে। তাহলে প্লাজমাতে যদি আমাদের ফ্যাক্টর 9 এর লেভেল যদি কমে যেতে থাকে, তখন আমরা সেটাকে বলছি ক্রিসমাস ডিজিজ অথবা হিমোফিলিয়া বি। এবং মোরালেস এই ক্লিনিক্যাল সাইন সিমটম যা কিছু আছে, মোরালেস হিমোফিলিয়া এর মতো এত সময় আমরা যা পড়লাম। এই জন্য এক্সট্রা কিছু জানবো, ওইটা হলে আমরা দেখতে শুধুমাত্র আমরা শুধু টেস্ট করার সময় ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 এই দুইটাকে আলাদাভাবে টেস্ট করতে হবে। এখন যদি তার যদি এই ধরনের পেশেন্ট যদি ব্লিডিং হয়ে থাকে, মানে কন্টিনিউয়াস বা ফ্রিকোয়েন্সি ব্লিডিং এপিসোড যদি থাকে, সেক্ষেত্রে আমার প্লাজমা ফ্যাক্টর 9 যেটা আছে আমরা টেস্ট করে দেখবো। সেক্ষেত্রে হয়তো তার পাওয়া যাবে ডেফিসিয়েন্সি অফ প্লাজমা ফ্যাক্টর 9, ফ্যাক্টর 9 তার ডেফিসিয়েন্সি থাকবে। এবং তাহলে ট্রিটমেন্ট একইভাবে আমরা ফ্যাক্টর 9 কনসেন্ট্রেট তাকে আমরা দেব ব্লাডে, অর্থাৎ ট্রান্সফিউশন করতে হবে ফ্যাক্টর 9 কনসেন্ট্রেট, এটা ট্রান্সফিউশন করতে হবে এবং মাচ ইন দ্য সেম ওয়ে একটা ফ্যাক্টর 8, অর্থাৎ আমরা যেভাবে ফ্যাক্টর 8 আমরা হিমোফিলিয়া এ তে দিয়েছিলাম, একইভাবে আমরা ফ্যাক্টর 9 কে দেবো হিমোফিলিয়া বি অর্থাৎ ক্রিসমাস ডিজিজের ক্ষেত্রে। এটা হচ্ছে মোটামুটি আমাদের হিমোফিলিয়া। হিমোফিলিয়া ইনশাআল্লাহ আশা করি এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। এখন আমরা পড়বো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। কারো কোনো কোশ্চেন আছে, এনি কোশ্চেন? মানে আমার এত সময় সুযোগ নাই যে আপনাদের কাছে বারবার জিজ্ঞাসা করব, কারণ আমাদের অনেক পড়তে হবে। তো এখন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এরপর অনেকগুলো অনেকগুলো টপিকস পড়ে আছে। এনি কোশ্চেন এনিওয়ান? ওকে, থ্যাংক ইউ। তাহলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক 10 তাহলে অ্যাপ্লাস্টিক এনিমিয়া প্রথমেই দেখেন যেটা বলছে অ্যানিমিয়াস, তার মানে এটা দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি আর একটা সেকেন্ডারি। তাহলে প্রাইমারি যেটা আছে প্রাইমারি ইডিওপ্যাথিক অ্যাকোয়ার্ড অ্যাপ্লাস্টিক এনিমিয়া বলে, ইডিওপ্যাথিক অ্যাকোয়ার্ড অ্যাপ্লাস্টিক এনিমিয়া এটাকে বলা হয় প্রাইমারি। তাহলে আমরা একটু এটা সম্পর্কে একটু জানি। এটা খুব কমন সার্টেন পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের ইস্ট এশিয়া, ওকে, পূর্ব এশিয়াতে এটা অনেক বেশি কমন থাকে। এবং মেইন যে প্রবলেম সেটা হচ্ছে আমাদের বডির যে স্টেম সেল আছে, স্টেম সেল বোন ম্যারো যে প্লুরিপটেন্ট স্টেম সেল যেটা আছে, সেটারই প্রবলেম থাকবে। কি হবে, তার ডেভেলপমেন্টাল প্রবলেম হবে, ফেইলিওর অফ দ্য প্লুরিপটেন্ট স্টেম সেলের। কেন এই প্রবলেমটা হচ্ছে, অটো ইমিউনি অ্যাটাক। তাহলে এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের অ্যাপ্লাস্টিক এনিমিয়া কেন ডেভেলপ করছে, ফেইলিওর অফ দ্য প্লুরিপটেন্ট স্টেম সেল, এবং এইটা মেন যে কারণ সেটা হচ্ছে অটো ইমিউনি ডিসঅর্ডারের কারণে, এবং যার কারণে আমাদের বোন ম্যারোটা হাইপোপ্লাসিয়া, হাইপোপ্লাসিয়া মানে বোন ম্যারোর পরিমাণটা অনেক কমে যাবে, তারা তৈরি করতে পারবে না। এবং তার সাথে কি ডেভেলপ করবে, প্যানসাইটোপেনিয়া, যেটা একটু আগে আমরা কজোলজির মধ্যে পড়ে আসছি, অর্থাৎ তার আরবিসি প্রোডাকশন কমে যাবে, ডাব্লিউবিসি প্রোডাকশন কমে যাবে, প্লাটলেট প্রোডাকশন পরিমাণ কমে যাবে।
এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ অ্যাপ্লাস্টিক এনিমিয়া। এখন এই পেশেন্টের ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস টেস্ট কিভাবে করি? প্রাইমারি এবং সেকেন্ডারি যে কজ আছে এটা একটু পরে আমরা দেখতে পাবো, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে কজোলজির মাধ্যমে দেখতে হবে সেকেন্ডারি কোনো কজ আছে কিনা, তারপর ব্লাড টেস্ট করতে পারি, অথবা কনজেনিটাল কজ একটা আছে সেটা বলি আমরা ফ্যানকুনি অ্যানিমিয়া। এটার কারণে অনেক সময় হতে অর্থাৎ কনজেনিটাল ডিসঅর্ডারের কারণেও এটা এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, যেটাকে আমরা বলি ফ্যানকুনি সিনড্রোম, ফ্যানকুনি অ্যানিমিয়া। তাহলে পেশেন্ট উইথ দ্য সিমটমস অফ বোন ম্যারো ফেলার, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে কি পাবো? পেশেন্টের যদি আমরা দেখি তার বোন ফেলার ডেভেলপ করবে, তাহলে বোন ম্যারো ফেলার হওয়া মানে তাহলে এই পেশেন্ট কি থাকবে? পেশেন্ট আপনার কাছে এনিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, নাম্বার টু কি করতে পারে? সে ব্লিডিং নিয়ে আপনার কাছে প্রেজেন্টেশন করতে পারে, এবং খুব একদম লেস কমনলি, মানে খুব একটা পাওয়া যায় না, সেটা হচ্ছে ইনফেকশন। তার মানে প্রথমে পেশেন্ট আপনার কাছে এনিমিয়া অথবা ব্লিডিং নিয়ে আসতে পারে, আর ইনফেকশন নিয়ে আসতে পারে খুব কম। তাহলে আপনি এই পেশেন্টকে যদি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট অথবা ফুল ব্লাড কাউন্ট যদি করেন, সেই ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে আপনি পাবেন প্যানসাইটোপেনিয়া, অর্থাৎ আরবিসি ডাব্লিউবিসি সবগুলো পরিমাণ কমে যাবে, এবং লো রেটিকুলোসাইট তার ব্লাডে, আপনি যদি বোন ম্যারো বা এটা ব্লাড টেস্ট করে দেখেন, তার রেটিকুলোসাইটের পরিমাণও কি থাকবে? কম থাকবে, অথবা ম্যাক্রোসাইটোসিস এটাও দেখা যেতে পারে। বোন ম্যারো অ্যাসপিরেশন আমরা এখন ডায়াগনোসিস কিভাবে করতে পারি? এই পেশেন্টের ক্ষেত্রে আপনি বোন ম্যারো অ্যাসপিরেশন করতে পারেন। হয়তো আপনি ইন্টার্নি সময় বোন ম্যারো অ্যাসপিরেশন করেছেন, আমি অনেকগুলো পেশেন্টে বোন ম্যারো অ্যাসপিরেশন করছি ডিফারেন্ট টাইপস অফ ডিসঅর্ডারের কারণে। তাই বোন ম্যারো অ্যাসপিরেশন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কি পাবেন? হাইপোসেলুলারিটি, একদম সেলুলারিটি পরিমাণ অনেক কম থাকবে। তবে সিভিরিটি অফ অ্যাপ্লাস্টিক এনিমিয়া ইজ গ্রেডেড অ্যাকর্ডিং টু দ্য ক্যামিটা ক্রাইটেরিয়া, তার মানে এই অ্যাপ্লাস্টিক এনিমিয়া কোন লেভেল আছে এটার জন্য আমরা একটা ক্রাইটেরিয়া ফলো করি, এবং এই ক্রাইটেরিয়ার নাম হচ্ছে ক্যামিটা ক্রাইটেরিয়া। এটা খুব ভালো করে পড়বেন, মনে রাখবেন, পরীক্ষা কোশ্চেনটা হবে এটা দিয়ে, যে ক্যামিটা ক্রাইটেরিয়া কোন ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা হয়, ইন হুইচ ডিসঅর্ডার উই ইউজুয়ালি ক্রাইটেরিয়া অ্যাজ এ ক্যামিটার ক্রাইটেরিয়া, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, লিউকেমিয়া, তারপরে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এইভাবে আপনারা দিতে পারে কোশ্চেনটা। সো এটা মনে রাখবেন। তাহলে আমরা একটু ক্রাইটেরিয়া দেখি, এইটাকে বলা হয় ক্যামিটার ক্রাইটেরিয়া। তো একটা হচ্ছে সিভিয়ার, একটা বলা হয় অ্যাপ্লাস্টিক এনিমিয়া, সেক্ষেত্রে ম্যারো সেলুলাইটি অনেক কমে যাবে, নিউট্রোফিল কাউন্ট, প্লাটিলেট এবং রেটিকুলোসাইট দেখেন সবগুলো পরিমাণ কমে গেছে। তারপরে আর কি থাকতে পারে? হিমোপয়েটিক স্টেম সেল দেখেন 25%, অনেক সময় 50% রেসিডুয়ালিটি কমে যাবে, দ্যাট মিনস ম্যারো সেলুলাইটি পরিমাণ কমে যাবে। যদি ভেরি সিভিয়ার হয় সেই ক্ষেত্রে নিউট্রোফিল কাউন্ট এই পরিমাণ কমে যাবে, আর নন সিভিয়ার যেগুলো হয়ে থাকে তাহলে এইগুলো পরিমাণ অতটা কম হবে না, এটাকে বলে ক্যামিটিক ক্রাইটেরিয়া। আপনার ওই ওই মানে বক্সটাতে কোশ্চেন আসবে না, শুধু ক্রাইটেরিয়ার নামটা জানলে হবে। ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন? ম্যানেজমেন্ট হচ্ছে পেশেন্ট গুলো রিকভার্ড ব্লাড প্রোডাক্ট লাগবে, সাপোর্ট অ্যাগ্রেসিভ দ্য ম্যানেজমেন্ট অফ ইনফেকশন। ওকে, তাহলে ইনফেকশনকে কন্ট্রোল করার জন্য আমাদের কি লাগবে? ব্লাড প্রোডাক্ট লাগবে, এবং প্রগনোসিস অফ সিভিয়ার প্লাস্টিক এনিমিয়া ম্যানেজ উইথ সাপোর্টিভ থেরাপি। সাপোর্টিভ থেরাপি ইজ ভেরি পোর, খেয়াল করুন, সাপোর্টিভ থেরাপি দিয়ে প্লাস্টিক সিভিয়ার পর্যায়ে প্লাস্টিক এনিমিয়া হয়ে গেছে, আপনি সাপোর্টিভ থেরাপি দিয়েন, এই ক্ষেত্রে চান্স অনেক কম তার ইমপ্রুভমেন্ট হওয়ার। এবং সবচেয়ে মানে প্যাথেটিক যেটা, অ্যাপ্লাস্টিক এনিমিয়া যার পেশেন্ট আছে তার মোর দেন 50%ই পেশেন্টগুলো মারা যায়। এটা হচ্ছে সবচেয়ে, মানে আমরা যাই কিছু করি না, এই পেশেন্ট গুলো বাঁচানো অনেক কঠিন। এবং যারা মারা যায় 50%-এর বেশি, তারা প্রথম বছর মানে ডায়াগনোসিস হওয়ার প্রথম বছর, অথবা তার সাইন সিমটম ডেভেলপ হওয়ার ফার্স্ট ইয়ারের মধ্যে। অনেক পেশেন্ট হয়তো এইভাবেও মারা যেতে পারে যে আমরা ডায়াগনোসিস করতে পারি না, ডায়াগনোসিস না করার আগে অনেক পেশেন্ট মারা যেতে পারে। এখন দেখেন কিউরেটিভ ট্রিটমেন্ট কিভাবে আমরা করতে পারি। কিউরেটিভ ট্রিটমেন্ট ফর দ্য পেশেন্ট যারা 35 ইয়ার্সে
নিচে আছে সিভিয়ার ইডিওপ্যাথিক অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে পারি, অ্যালোজেনিক হিমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করতে পারি যদি তার সিবলিং একটা ভালো একটা ডোনার থাকে অথবা সে টুইন হয়ে থাকে, তার কাছে বোন ম্যারো নিয়ে আমরা কিউরেটিভ হতে পারি। দেখেন এটা কিন্তু নট সাপোর্টিভ, কিউরেটিভ ট্রিটমেন্ট। ওল্ডার পেশেন্ট যাদের বয়স 35 থেকে 50 ইয়ার্স যারা আছে এবং তার ক্যান্ডিডেট হিসেবে খুব ভালো, তার আদার্স কোনো কর্ম মানে কোমরবিডিটি নাই, সেই ক্ষেত্রে আমরা তার যদি ভালো একটা ডোনারও যদি পায়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, হিমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করতে পারি এবং যত দ্রুত করা যায়, ওয়েট করা যাবে না এদের ক্ষেত্রে। এবং তাদের ক্ষেত্রে দেখেন যদি এটা করতে পারি তাহলে 75 থেকে 90% চান্স থাকবে তারা কিওর হয়ে যাবে। ওল্ডার পেশেন্ট যারা আছে সুইটেবল কোনো ডোনার পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে কি করতে পারি, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি আমরা দিতে পারি, সাথে আমরা অ্যান্টি থার্মোসাইটিক গ্লোবুলিন যেটা আছে, নাম আছে এই দেখেন সাইক্লোস্পোরিন, আমরা ট্রিটমেন্ট অফ চয়েস আমরা সাইক্লোস্পোরিন দিতে পারি। এবং এটা যদি আমরা যে ট্রিটমেন্ট করতে পারি তাহলে 5 ইয়ার 5 ইয়ার সার্ভাইভাল রেট আবার 75% চান্স থাকে। সেক্ষেত্রে আমার পেশেন্টের ক্ষেত্রে যার ক্ষেত্রে আমরা দিতে পারছি না অর্থাৎ ট্রান্সপ্লান্টেশন করতে পারছি না, সেক্ষেত্রে আমরা ইমিউনোসাপ্রেসিভ থেরাপির সাথে অ্যান্টি থাইমোথেরাপি থাইমোসাইটিক গ্লোবিউলিন দ্যাট মিনস সাইক্লোস্পোরিন আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস। সেকেন্ডারি অ্যাক্টিভ, এইটা এত সময় যেটা আলোচনা করলাম সেটা ছিল প্রাইমারি, এখন আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে সেকেন্ডারি প্লাস্টিক নিউমোনিয়া। সেকেন্ডারি অ্যাপ্লাস্টিক নিউমোনিয়ার ক্ষেত্রে সেকেন্ডারি অ্যাপ্লাস্টিক নিউমোনিয়ার ক্ষেত্রে আর কিছুই পড়ার দরকার নেই, মোরালে সবগুলো প্রাইমারির সাথে। যদি আপনাদের সেকেন্ডারি অ্যাক্টিভ প্লাস অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে কোশ্চেন যদি করে থাকে, এই বক্সে থেকে করবে, দ্যাট মিনস দ্য কজেস অফ সেকেন্ডারি অ্যাপ্লাস্টিক এনিমিয়া। এইটা শুধুমাত্র এই বক্সটা ভালো করে পড়বেন, এখানে কিছু ড্রাগ নেম দেওয়া আছে, এই ড্রাগগুলোর কারণে আমাদের অ্যাপ্লাস্টিক এনিমিয়া ডেভেলপ করে। সো এই ধরনের যেমন ক্লোরাম ফেনিকল সালফোনামাইডস, এই যে ড্রাগগুলো আছে, অ্যান্টিরিউমেটিক ড্রাগ আছে, অ্যান্টিথাইরয়েড ড্রাগ আছে, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ আছে, সাইটোটক্সিক ড্রাগ আছে, এইগুলো যদি আমরা এজ এ ডক্টর হিসেবে কাউকে যদি কি বলি অ্যাডভাইস করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব কশাস থাকতে হবে যে প্লাস্টিক এনিমিয়া ডেভেলপ করছে কিনা। আর সাথে কিছু কেমিক্যাল কারণে হয়ে থাকে, রেডিয়েশনের কারণে হয়ে থাকে, ভাইরাল হেপাটাইটিস, প্রেগনেন্সি ইটসেলফ কজ, এবং প্যারাক্সিন নক্সিয়াল হিমোগ্লোবিনের কারণে হয়ে থাকে। এবং আমাদের দেশে এইটা খুব কমন আছে, একটা ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, তার আমরা সিবিসি বা আদার্স টেস্ট করে দেখবো তার কোনো চান্স আছে কিনা। প্যারাপোটিনিমিয়া অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। প্যারাপোটিনিমিয়া এটা একটু আলোচনা করি, তারপরে আমরা মেন পার্টে যাব। প্যারাপোটিনিমিয়া কি হচ্ছে, এটা হচ্ছে আমরা এক ধরনের ডিজিজ যেটা গ্যামোপ্যাথি বলা হয়, ওভার প্রোডাকশন অন আর মোর ক্লাসেস অফ ইমিউনোগ্লোবিন। গ্যামোপ্যাথি যেটাকে বলি, আমরা যদি একটা অথবা তার বেশি ক্লাসেস ইমিউনোগ্লোবিন সিনথেসিস পরিমাণ বেড়ে যাবে, ইমিউনোগ্লোবিন এ আছে, ইমিউনোগ্লোবিন জি আছে, ইমিউনোগ্লোবিন এম আছে, এগুলো আমরা জানি এবং আমরা পড়বো মাইক্রোবায়োলজিতে। তো গ্যামোপ্যাথি বলতে একটা অথবা তার বেশি কোনো ক্লাসে ইমিউনোগ্লোবিন পরিমাণ যদি প্রোডাকশন বেড়ে যায়। এবং দেখেন ইট মে বি পলিক্লোনাল ইন অ্যাসোসিয়েশন উইথ আর অ্যাকিউট আর ক্রনিক ইনফ্লামেশন। অর্থাৎ এটা পলিক্লোনাল মানে হচ্ছে যদি কয়েকটি ইমিউনোগ্লোবিন লেভেল যদি বাড়তে থাকে তখন বলি আমরা পলিক্লোনাল। এবং এর সাথে কি থাকে সাধারণত অ্যাকিউট অথবা ক্রনিক ইনফ্লামেশন, অর্থাৎ সে শুধুমাত্র ইমিউনোগ্লোবিন বাড়ে না, তার সাথে কোনো অ্যাকিউট অথবা ক্রনিক কোনো ইনফ্লামেশন ডিসঅর্ডার আছে না, অ্যাজ লাইক ইনফেকশন আছে কিনা, সার্কোডাইসিস ডিজিজ আছে কিনা, অটোইমিউনি ডিসঅর্ডার অথবা কিছু ম্যালিগনেন্সি আছে কিনা, এইগুলোর কারণে এই গ্যামোপ্যাথি গুলো ডেভেলপ করে। আমি আবার বলছি, গ্যামোপ্যাথি মানে হচ্ছে একটা অথবা একাধিক ইমিউনোগ্লোবিন সিনথেসিস পরিমাণ বেড়ে যাবে এবং এর সাথে সে একা থাকবে না, তার সাথে ইনফেকশন, ক্রনিক ইনফ্লামেশন অথবা সার্কোইডোসিস অথবা অটোইমিউনি ডিসঅর্ডার অথবা কোনো ম্যালিগনেন্সি ইনভলভ থাকে। এইগুলোর কারণে আমাদের বডিতে এক বা একের অধিক ইমিউনোগ্লোবিন সিনথেসিস পরিমাণ বেড়ে যায়। এইবার দেখি মনোক্লোনাল মানেটা কি। মনোক্লোনাল মানে হচ্ছে একটা সিঙ্গেল ইমিউনোগ্লোবিন যেটা থাকবে, তাহলে
মনোক্লোনাল জিনিসটা কি? মনোক্লোনাল মানে সিঙ্গেল ইমিউনোগ্লোবিন ক্লাস যেটা আছে সেটা অ্যাসোসিয়েশন উইথ নর্মাল অর রিডিউস লেভেল অফ দ্য আদার। অর্থাৎ একটা সিঙ্গেল, আমি আবার বলছি, মনোক্লোনাল মানে একটা সিঙ্গেল ইমিউনোগ্লোবিন সিনথেসিস পরিমাণ বাড়তে, যেমন ইমিউনোগ্লোবিন জি পরিমাণটা বেড়ে গেছে, অন্যগুলো নর্মাল আছে অথবা প্রোডাকশন পরিমাণ কমে গেছে, অথবা ধরেন ইমিউনোগ্লোবিন এম এর পরিমাণটা বেড়ে গেছে, বাকিগুলো পরিমাণগুলো কম আছে অথবা নর্মাল আছে, এইটাকে বলা হয় মনোক্লোনাল। সো এটা দেখেন সিঙ্গেল ইমিউনোগ্লোবিন ক্লাসটা ইনক্রিজ করবে, বাকিগুলো কি হতে পারে, আইদার নর্মাল হতে পারে অথবা রিডিউস হতে পারে। তাহলে মনোক্লোনাল প্রোটিন যারা আছে, যেমন আমরা এম প্রোটিন যাদেরকে বলি অথবা প্যারা প্রোটিন, এইগুলোকে আরেকটা মনোক্লোনাল প্রোটিন গুলোর আরেকটা নাম আছে, তাকে বলা হয় এম প্রোটিন। এম প্রোটিন অথবা প্যারা প্রোটিনস বলা হয়, অথবা মনোক্লোনাল গ্যামোপ্যাথিস বলা হয়। তাহলে আপনারা হয়তো বুঝতে পারছেন যে পলিক্লোনাল মানে কি আর মনোক্লোনাল মানে কি। মনো মানে এক, পলি মানে অনেক, মনোক্লোনাল মানে একটা মাত্র ইমিউনোগ্লোবিন পরিমাণ বাড়বে, বাকিরা নর্মাল অথবা রিডিউস থাকবে। আর পলিক্লোনাল মানে হচ্ছে এক অথবা একের অধিক পরিমাণ বাড়তেই থাকবে, কেউ কম থাকবে না। এবং এই মনোক্লোনাল এত কথাবার্তা বলা এই কারণে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই মনোক্লোনাল যেগুলো ডিসঅর্ডার আছে, ডিসঅর্ডার গুলো খুব কমন। একটা হচ্ছে মাল্টিপল মাইলোমা, তারপর হচ্ছে লিম্ফোমা এবং অ্যামাইলোইডোসিস। এদের ক্ষেত্রে সাধারণত এই ফিচারগুলো পাওয়া যায়। এবং আর কোথায় পেতে পারি? কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার ক্ষেত্রে পেতে পারি, যেমন রিমোটয়েড আর্থ্রাইটিস, রিমোটয়েড। এছাড়া আর কোথায় কোথায় পেতে পারি? আমরা একটু আগে বললাম মাল্টিপল মাইলোমা, লিম্ফোমা, তারপরে দেখেন এখানে কিছু রিমোটয়েড ডিসঅর্ডার, ম্যালিগনেন্সি, তারপরে পলিমালজিয়া রিমোটিকার ক্ষেত্রে পেতে পারি, ইনফেকশন যেমন এইচআইভি ইনফেকশনের কারণে পেতে পারি, অথবা সলিড টিউমার যে কোনো ডিসঅর্ডার অর্থাৎ ম্যালিগনেন্সির ক্ষেত্রেও আমরা এই ধরনের ফিচারগুলো পেয়ে থাকতে পারি। সো আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন যদি থাকলে বলতে পারেন, কারণ আমাদের শেষ অলরেডি, আমাদের শ্রদ্ধেয় স্যার সামনে বসে আছে, স্যার আমাদের ক্লাস শুরু করবেন। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এই মাল্টিপল মাইলোমা থেকে শুরু করব। আর কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? ওকে, আশা করি আপনাদের ভালো লাগছে, যতটুকু পারছি চেষ্টা করছি। নেক্সট ক্লাসে আমরা এই মাল্টিপল মাইলোমা এবং ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের ব্লাড কমপ্লিট হবে, দ্যাট মিনস হেমাটোলজি কমপ্লিট হবে, এবং টার্গেট হচ্ছে সিবিএস পার্টটা মোটামুটি শেষ করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।